তো চলো আজকে আমরা একটা ম্যাথ সলভ করি। আমরা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের 10 নম্বর চ্যাপ্টারটা করতেছিলাম, একতরফা দাখিলা পদ্ধতি, রাইট? তো একতরফা দাখিলা পদ্ধতির ম্যাথগুলো যদি করতে হয়, আচ্ছা এই চ্যাপ্টারের ম্যাথগুলোতে রিকোয়ারমেন্ট কী কী থাকে? এক, প্রারম্ভিক মূলধন ও সমাপনী মূলধন নির্ণয় করো, রাইট? অর্থাৎ বছরের শুরুর মূলধন কত, বছর শেষের মূলধন কত, প্রারম্ভিক মূলধন কত, সমাপনী মূলধন কত নির্ণয় করো। এটা হলো আমাদের মোস্ট কমন রিকোয়ারমেন্ট। অ্যান্ড দেন তোমাকে বলতে পারে নেট মুনাফা বা নেট ক্ষতির পরিমাণ নির্ণয় করো, যার জন্য আমরা লাভ লোকসান হিসাব করি, রাইট? এটা হলো 2 নম্বর রিকোয়ারমেন্ট। অ্যান্ড 3 হলো তোমাকে বলতে পারে বৈশ্বিক বিবৃতি তৈরি করো, অর্থাৎ সম্পদ, দায় এবং মূলধনের পরিমাণ নির্ণয় করো। এই তো, তাহলে আমাদের এই অধ্যায়ের করণীয় হলো 3টা। ওকে, প্রারম্ভিক ও সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয়, অ্যান্ড দেন নেট ক্ষতি বা লাভ নির্ণয় করার উদ্দেশ্যে লাভ লোকসান হিসাবের পরিমাণ নির্ণয়, অ্যান্ড দেন সম্পদ, দায়, মূলধনের পরিমাণ নির্ণয়ের উদ্দেশ্যে বৈশ্বিক বিবৃতি প্রস্তুত করা। ওকে, তো এই 3টা কাজ যে আমরা করব, এই 3টা কাজ করার আগে প্রস্তুতিমূলকভাবে আমরা একটা ওয়ার্কিং করব, রাইট? সেই ওয়ার্কিংটা কি? আমাদের কোয়েশ্চেনের মধ্যে যে ছকটা দেয়া আছে, অর্থাৎ সম্পদ, দায়, এই সম্পদ ও দায়ের যে লিস্টটা দেয়া আছে, এই লিস্টটাকে আমরা ফিল আপ করব। ওকে, এই লিস্টটাকে ফিল আপ না করলে ওই যে প্রারম্ভিক সমাপনী মূলধন, লাভ লোকসান হিসাব, বৈষয়িক বিবৃতি কোনোটাই আমরা সঠিকভাবে করতে পারবো না। ওকে স্যার, তাহলে আগেই কি আমরা এই ক খ গ করা শুরু করব? উত্তর হলো না। আমরা ফার্স্টে ক খ গ করবো না, করণীয় করবো না। ফার্স্টে আমরা কি করব? এই যে এখানে যে মিসিং অ্যামাউন্টগুলো আছে, এই মিসিং অ্যামাউন্টগুলোকে আমরা ফাইন্ড আউট করব। তো এই মিসিং অ্যামাউন্টগুলো ফাইন্ড আউট করার ক্ষেত্রে আমরা কোন পলিসিটা অ্যাপ্লাই করি বলো তো? কিছু নিয়ম আমরা মাথায় রাখি, তাই না? প্রারম্ভিকে আছে কিন্তু সমাপনীতে নাই, এরকম অনেকেই আছে না? যেমন প্রারম্ভিকে আছে সমাপনীতে নাই, 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 প্রারম্ভিকে আছে সমাপনীতে নাই। প্রারম্ভিকে আছে কিন্তু সমাপনীতে নাই, এমন যে আইটেমগুলো, এদেরকে আমরা কয় ভাগ করবো বলো তো? 2 ভাগ। কয় ভাগ? একটা হলো স্থায়ী আর একটা কি চলতি। একটা কি স্থায়ী আর একটা কি চলতি। স্থায়ী সম্পদ, স্থায়ী দায়। প্রারম্ভিকে আছে সমাপনীতে নাই, আমরা সমাপনীতে বসাই দেব। স্থায়ী সম্পদ এবং স্থায়ী দায়ের ক্ষেত্রে যারা প্রারম্ভিকে আছে বাট সমাপনীতে নাই, তাদেরকে আমরা কি করব? সমাপনীতে বসাবো। প্রারম্ভিকে যা আছে হুবহু তাই বসাবো, অথবা সমন্বয়ের মধ্যে যদি কিছু বলে থাকে, এই সমন্বয়ের কথাটাকে যোগ বিয়োগ করে বসাবো। কিন্তু চলতি সম্পদ, চলতি দায় যদি প্রারম্ভিকে থাকে সমাপনীতে না থাকে, আমরা সমাপনীতে বসাবো না। বুঝছি নাকি বুঝছি নাই? ওকে, তাহলে আমাদের প্রথম রুলসটা কি? যে আমাদের এই বিবরণীর মধ্যে প্রারম্ভিকে আছে বাট সমাপনীতে নাই এমন কোনো আইটেম যদি থাকে, তাহলে আমরা দেখব ওই আইটেমটা কি স্থায়ী নাকি চলতি। কি স্যার? স্থায়ী নাকি চলতি। আইটেমটা যদি স্থায়ী সম্পদ হয় বা স্থায়ী দায় হয়, তাহলে আমরা ওইটাকে সমাপনীতে বসাবো। আর আইটেমটা যদি চলতি সম্পদ হয় বা চলতি দায় হয়, তাহলে আমরা ওইটাকে সমাপনীতে বসাবো না। ওকে, তাহলে আসো আগে আমরা এই কাজটা করে ফেলি। তাহলে আমরা এখানে কয়টা পেলাম? 1 2 3 4 5 6। কয়টা? 6টা। ওকে, ফার্স্ট ওয়ান, এই যে 80,000 প্রারম্ভিক আছে বা সমাপনীতে নাই, এটা কি বলো তো? ব্যাংক উদ্বৃত্ত। এটা কি স্যার? ব্যাংক উদ্বৃত্ত। তাহলে তোমরা সবাই বলো, ব্যাংক উদ্বৃত্ত বা ব্যাংক জমা এটা কি জিনিস? চলতি সম্পদ। এটা কি? তাহলে চলতি সম্পদ প্রারম্ভিকে থাকলে সমাপনীতে যাওয়া কি বাধ্যতামূলক? না। তার মানে এটা সমাপনী কি হবে? 0। কি হবে স্যার? 0। আচ্ছা, অ্যান্ড দেন এই যে প্রারম্ভিকে আছে সমাপনীতে নাই, রাইট? এই যে প্রারম্ভিকে আছে, এটার নাম কি বলো তো? 1,20,000 টাকার নাম কি? যন্ত্রপাতি। ওকে, একটু আমাকে বইলো, হেল্প করো, কারণ আমার এখান থেকে সব আঁকাবাঁকা দেখা যায়। ওকে, মানে আমি একদম একজ্যাক্ট এটা দেখতে পাচ্ছি না। তো স্যার এই যে 1,20,000 টাকা, এই 1,20,000 টাকা কি স্যার? যন্ত্রপাতি। তাহলে যন্ত্রপাতি এটা কি? স্থায়ী সম্পদ। এটা কি? স্থায়ী সম্পদ। প্রারম্ভিকে আছে বাট সমাপনীতে নাই। এখন বলো, এটা কি সমাপনীতে যাবে নাকি যাবে না? ইয়েস, যাবে। স্থায়ী সম্পদ, স্থায়ী দায় বা দীর্ঘমেয়াদী দায় প্রারম্ভিকে থাকলে সমাপনীতে যাবে। যাবে। ওকে, এখন কথা হলো, যা আছে তাই যাবে নাকি সমন্বয়ে তথ্য যোগ বিয়োগ হয়ে যাবে? হ্যাঁ, যদি যন্ত্রপাতি সম্পর্কে সমন্বয়ে কিছু বলে, ওই সমন্বয়ের তথ্যটা কি হবে? প্রারম্ভিকের সাথে যোগ বিয়োগ হয়ে, প্লাস মাইনাস হয়ে বা সমন্বিত হয়ে দেন যাবে।
তো আমরা একটু দেখি যন্ত্রপাতি নিয়ে সমন্বয়ে কোনো কথা বলছে কিনা। আচ্ছা দেখো, এখানে বলছে 1 এপ্রিল 2018 তারিখে মালিক তার ব্যক্তিগত মোটর লরি 1 লাখ টাকায় বিক্রি করছে। যিনি মালিক, আমরা তো আর মালিক না, আমরা কি ফার্ম, আমরা ব্যবসা। তো যিনি এই ব্যবসার মালিক তিনি তার নিজের গাড়িটা, প্রাইভেট কার বা ব্যক্তিগত মোটর লরি, সেটা সে বেচে দিচ্ছে। কয় টাকায় বেচে দিচ্ছে? 1 লাখ টাকায় বেচে দিয়ে এই 1 লাখ টাকাকে কয় ভাগ করছে? 5 ভাগের মধ্য থেকে কয় ভাগ? 2 ভাগ, অর্থাৎ কত? 40,000 টাকা দিয়ে কারবারের জন্য একটি যন্ত্রপাতি ক্রয় করছে। বুঝছি স্যার? তাহলে মালিক তার ব্যক্তিগত যেই মোটর লরি বা প্রাইভেট কার 1 লাখ টাকা, ওই 1 লাখ টাকা মানে মোটর লরি বা প্রাইভেট কার বেচে দিচ্ছে। বেচে দিয়ে পেয়েছে কত? আচ্ছা মালিক কত পাইছে ওইটা কি আমার জানার কথা না, বাট সে কি করলো, ওই যে 1 লাখ টাকা পেয়েছে ওইখান থেকে 40,000 টাকা দিয়ে, কেমনে বুঝলাম 40,000? 1 লাখের 5 ভাগের 2 ভাগে কত হয়? 40,000। তুমি যদি 1 লাখকে ভাগ দাও 5, দেখো আমি যদি এরকম করি, 1 লাখ এটাকে ভাগ দিলাম কত দিয়ে? 5 দিয়ে, আর গুণ দিলাম কত দিয়ে? 2 দিয়ে, তাহলে কত হয়? 40,000 টাকা হয়। তাহলে মালিক তার ব্যক্তিগত গাড়ি 1 লাখ টাকায় বিক্রি করে দিচ্ছে, বিক্রি করে তার 5 ভাগের 2 ভাগ অর্থাৎ 40,000 টাকা দিয়ে ব্যবসায়ের জন্য নতুন একটা যন্ত্রপাতি ক্রয় করছে, রাইট? তাহলে বলো তো, এই যে যন্ত্রপাতি বছরের শুরুতে কত ছিল? 1,20,000, এবং এই বছরে মালিক নতুন করে 1 এপ্রিলে, অর্থাৎ এই বছরে 18 সালে নতুন করে যন্ত্রপাতি ক্রয় করছে কত? 40,000। তাহলে বছর শেষে কি 1,20,000 থাকবে? কত থাকবে? 1,60,000। তাহলে প্রারম্ভিক 1,20,000, এটার সাথে আমরা নতুন করে যন্ত্রপাতি ক্রয় 40,000 যোগ করব, করলে কত হবে বলো তো? 1,60,000 টাকা। ওকে, তাহলে যন্ত্রপাতি প্রারম্ভিক 1,20,000, সমাপনীতে কত হবে? যদিও কিছু দেয়া ছিল না, বাট আমরা বুঝে গেছি সমাপনীতে কত হবে? 1,60,000। ওকে ফাইন। এরপরেরটা কি? আসবাবপত্র। আসবাবপত্র বছরের শুরুতে কত? 60,000। বছর শেষে কত? নাই, কিছুই নেই, উল্লেখ করে নেই। আচ্ছা আসবাবপত্র কি বলতো? স্থায়ী সম্পদ। যেহেতু এটা প্রারম্ভিক আছে, সমাপনীতে যাবে নাকি যাবে না? ইয়েস যাবে। তবে 1,60,000 ডিরেক্ট 60,000 যাবে নাকি যোগ বিয়োগ হয়ে যাবে? দেখো বলছে কিনা, আসবাবপত্র নিয়ে সমন্বয়ে কিছু বলছে? নতুন করে আসবাবপত্র কেনা হয়েছে এই টাইপের কোনো তথ্য কি আছে সমন্বয়ে? নাই, কিছুই বলে নাই। আচ্ছা অবচয় আর আসবাবপত্র কি এক কথা ভাই? দেখো এটা যদি করো তাহলে তোমরা কিন্তু বোকামি করতেছো। আসবাবপত্র হলো সম্পদ, অবচয় হচ্ছে কি? ব্যয়। আসবাবপত্রের উপর অবচয় আর আসবাবপত্র দুইটা কথা কি সেম নাকি? দুইটা কথা তো সেম না। অবচয় হলো ব্যয়, এটা ব্যয় হিসেবে সমন্বয় যেমনি হয় তেমনি হবে। কিন্তু ডিরেক্ট আমি আসবাবপত্র ক্রয়, আসবাবপত্র বিক্রয় এই টাইপের কিছু করছি বলো? করি নাই। তার মানে আমার প্রারম্ভিক আসবাবপত্র যা, সমাপনী আসবাবপত্র কী হবে? তাই হবে। আসবাবপত্র বাড়েও নেই, কমেও নেই, কারণ সমন্বয় এই টাইপের কোনো কিছু বলে নাই। সো আমরা এখানে কত বসাবো স্যার? 60,000 বসাবো। তাহলে প্রারম্ভিক আসবাবপত্র 60,000, সমাপনী আসবাবপত্র কত? 60,000। এরপরে আসো এখানটায় 30,000। এটা কি স্যার? ঋণ। 10% ঋণ কত? 30,000। স্যার ঋণ এটা কি দীর্ঘমেয়াদী দেয় না বলো? ওকে, তাহলে দীর্ঘমেয়াদী দেয়, প্রারম্ভিকে আছে, সমাপনীতে যাবে নাকি যাবে না? ইয়েস যাবে। তবে বসানোর আগে আমরা একটু দেখব যে ঋণ নিয়ে সমন্বয়ে কিছু বলছে কিনা। দেখো ঋণ নিয়ে সমন্বয়ে কিছু বলছে, এই যে এখানে 5 নম্বর সমন্বয়ে কি বলছে? 1 জুলাই 2018 তারিখে ঋণের সম্পূর্ণ অর্থ পরিশোধ করা হয়েছে। তাহলে আমার বছরের শুরুতে অর্থাৎ 2018 সালের 1 জানুয়ারি ঋণ ছিল কত? 30,000, কিন্তু 1 জুলাই তারিখে আমরা ঋণ পুরোটাই পরিশোধ করে দিচ্ছি। তাহলে বছরের শুরুতে ঋণ ছিল 30,000, বছরের মাঝামাঝি দিকে আমি পুরো ঋণটাই পরিশোধ করে দিচ্ছি। তাহলে বলো বছর শেষে ঋণ বলে আর কিছু আছে না? জিরো। তুমি কি বুঝছো স্যার? বুঝো নাই? তাহলে মোটামুটি কেমনে হয়? বছরের শুরুতে আমাদের ঋণ কত ছিল? 30,000। 1 জুলাই তারিখে আমরা ঋণ কি করে দিছি? পরিশোধ করে দিছি। তো জানুয়ারির 1 তারিখে আমার ঋণ ছিল 30,000, 1 জুলাইতে আমি ঋণ পরিশোধ করে দিচ্ছি। এই যে তথ্যটা, এই তথ্যগুলো কি 31 ডিসেম্বর মানে বছর শেষ। তাহলে বছর শেষে কি আমার ঋণ বলে আর কিছু থাকবে না? জিরো। জানুয়ারিতে ছিল, জুলাইতে শোধ হয়ে গেছে, তাহলে ডিসেম্বরে কি? জিরো, কিছুই নাই, জিরো। ওকে স্যার। আচ্ছা এরপরে আসো পাওনাদার। আচ্ছা পাওনাদার
বছরের শুরুতে আছে বাট শেষে কি আছে না। আচ্ছা তোমরাই বলো পাওনাদার এটা কি? চলতি দায়। তো চলতি দায় যদি বছরের শুরুতে থাকে শেষে কি যাবে? নো। তাহলে এটা কি হবে? জিরো। তাহলে চলতি সম্পদ এবং চলতি দায় এরা বছরের শুরুতে থাকলে শেষে কি হবে? যাবে না। মানে শুরুতে আছে বাট শেষে নাই, তার মানে শেষে যাবে না। তো ঝামেলাটা বাঁধবে কাকে নিয়ে? স্থায়ী সম্পদ আর দীর্ঘমেয়াদী দায়কে নিয়ে। এরা যদি শুরুতে থাকে শেষে যাবে, হয় প্রারম্ভিক যা তাই যাবে, অথবা সমন্বয়ে যদি কিছু বলে সেই অনুযায়ী যাবে। ওকে স্যার? যেমন আসবাবপত্র প্রারম্ভিক যা তাই গেছে, ধন্যবাদী প্রারম্ভিক যা তাই কিন্তু যায় নাই, নতুন করে কিনেছি 40,000, ওইটা যোগ হয়ে এরপর 1,60,000 গেছে। আবার ঋণ প্রারম্ভিকে যা তা কিন্তু যায় নাই। কেন যায় নাই? কারণ শোধ করে দিচ্ছি, পরিশোধ করছি, ওটা বাদ হয়ে গেছে। যদি বলতো 20,000 টাকার ঋণ পরিশোধ করা হয়েছে, তাহলে প্রারম্ভিকে ছিল কত? 30, পরিশোধ করছি কত? 20, সমাপনীতে যেত কত? 10। যদি বলতো নতুন করে 1 জুলাই 50,000 টাকা ঋণ নেওয়া হয়েছে, তাহলে প্রারম্ভিকে কত? 30, নতুন নিচ্ছি 50, সমাপনী হতো কত? 80। অনেক ইজি বিষয়, তাই না? এইগুলো যারা না বুঝবে তাদের বিয়ে শাদী হবে না। আচ্ছা ওকে, এরপরে কি বলছে দেখো, ইজারা সম্পদ, সরি মানে সমাপনীতে আছে প্রারম্ভিকে নেই। আমরা কিন্তু এখন দেখতেছি কি প্রারম্ভিকে আছে সমাপনীতে নেই। দেখো এটাও কিন্তু একটা কৌশল। যে কোনো প্রবলেম যদি তুমি সলভ করতে চাও, ইউ হ্যাভ টু বি ফোকাসড, রাইট? সবগুলোকে যদি তুমি একসাথে চিন্তা করো তাহলে কি তুমি ফোকাসড হবা? এলোমেলো হয়ে যাবে। তো আমরা এখন কোন প্রবলেমটা সলভ করতেছি? প্রারম্ভিকে আছে বাট সমাপনীতে নাই। সো এখন আমি ওইগুলোকে সার্চ করতেছি যে প্রারম্ভিকে আছে বাট সমাপনীতে নাই, এমন আইটেম কয়টা আছে? 6টা। এদেরকে আগে সলভ করি, অ্যান্ড দেন আমরা কি করব? যে সমাপনীতে আছে কিন্তু প্রারম্ভিকে নাই, এদেরকে সলভ করবো। ওকে স্যার? এখন আমরা জাস্ট প্রারম্ভিকে আছে সমাপনীতে নাই তাদেরকে ফোকাস করতেছি। আচ্ছা প্রারম্ভিকে আছে সমাপনীতে নাই 1,80,000, এটার নাম কি? 8% ডিবেঞ্চার। এই যে বন্ড, ডিবেঞ্চার, এরা কি দীর্ঘমেয়াদী দায়। এরা কি স্যার? তো এটা প্রারম্ভিকে আছে সমাপনীতে নাই। তোমরাই বললো এটা সমাপনীতে যাবে নাকি যাবে না? যাবে। এখন যা আছে তাই যাবে নাকি যোগ বিয়োগ হবে কিছু? সমন্বয়ে কিছু বলে নাই, তার মানে যা আছে তাই যাবে। তাহলে 1,80,000 টাকা। ওকে স্যার, বুঝতে পেরেছে? তুমি বুঝতে পেরেছো? মাশাআল্লাহ, কত ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা এবার আসলে আমরা পরেরগুলোকে সলভ করি। হ্যাঁ, সমাপনীতে আছে বাট প্রারম্ভিকে নেই এমন আইটেম কয়টা বলো তো? 1, 2, 3, 4। কয়টা স্যার? 4টা। ওকে, ফার্স্ট অফ অল, ও সরি, এটা বসানোর আগে আমি তোমাদেরকে একটু বলি। তো প্রারম্ভিকে আছে সমাপনীতে নাই, এই আইটেমগুলোকে আমরা কয় ভাগ করব? চলতি আর কি স্থায়ী। চলতিগুলো যাবে না, প্রারম্ভিকটা সমাপনীতে যাবে না, কিন্তু যারা স্থায়ী তারা প্রারম্ভিকটা কি হবে? সমাপনীতে যাবে, তাই তো? কিন্তু সমাপনীতে আছে বাট প্রারম্ভিকে নাই, এইরকম যে আইটেমগুলো আছে এদের ক্ষেত্রে একটাই নিয়ম, সেটা হলো হোক চলতি হোক স্থায়ী, যাই হোক সমাপনীর তথ্যটা প্রারম্ভিকে আসবে না। ওকে, তাহলে সমাপনীতে আছে প্রারম্ভিকে নাই, এটা নিয়ম একটাই, সেটা কি? আসবে না। সেটা কি স্যার? আসবে না। অর্থাৎ চলতি সম্পদের ক্ষেত্রেও আসবে না, চলতি দায়ের ক্ষেত্রেও আসবে না, স্থায়ী সম্পদের ক্ষেত্রেও আসবে না, দীর্ঘমেয়াদী দায়ের ক্ষেত্রেও আসবে না। বাট প্রারম্ভিকে আছে সমাপনীতে নাই, এদের ক্ষেত্রে নিয়ম কয় রকম? 2 রকম। চলতি সম্পদ চলতি দায় যাবে না, কিন্তু স্থায়ী সম্পদ দীর্ঘমেয়াদী দায় যাবে। তাহলে আমরা এই সবগুলোরই 0 বসিয়ে দিই। 0 0 0 0। এখন আমি আর দেখিও নেই, তাকায়ও নেই যে এরা কি স্থায়ী নাকি চলতি নাকি দীর্ঘমেয়াদী। দেখছে? দেখার দরকার নেই, কারণ সমাপনীতে আছে প্রারম্ভিকে নাই, তার মানে প্রারম্ভিকে আসবে না। ক্লিয়ার স্যার? ওকে, আচ্ছা এগুলা কি ফিল আপ হয়েছে? আর কোনো মিসিং ফিগার আছে? নো, মিসিং ফিগার নাই। আচ্ছা মিসিং ফিগার নাই মানে আমার এই কি বলে এই লিস্ট শেষ বিষয়টা কিন্তু এমন না। ওকে, এই মিসিং ফিগারগুলো ফিল আপ করার পর তোমাকে আবার 2টা জিনিস চিন্তা করতে হবে। কয়টা? এই লিস্টে যেই সম্পদ দায় আছে এর বাহিরে যদি কোনো চলতি সম্পদ বা চলতি দায় থাকে, এই লিস্টের বাহিরে কোনো চলতি সম্পদ বা চলতি দায় যদি সমন্বয়ে থাকে, তাদেরকে এই লিস্টে আনা যাবে না। বুঝছি নাকি বুঝি নাই? এই লিস্ট ফিল আপ হওয়ার পর তুমি কি চিন্তা করবা? এই লিস্টের বাহিরে সমন্বয়ে কোনো চলতি সম্পদ বা চলতি দায় আছে কিনা, যদি থাকে তাদেরকে লিস্টে আনা যাবে না। দেন তুমি চিন্তা করবা
এই লিস্টের বাহিরে কোনো স্থায়ী সম্পদ বা দীর্ঘমেয়াদী দায় সমন্বয় আছে কিনা, যদি থাকে তাকে আনতে হবে। বুঝছো নাকি বুঝো নাই? তাহলে এই লিস্টের বাহিরে সমন্বয়ে যদি কোনো স্থায়ী সম্পদ থাকে বা দীর্ঘমেয়াদী দায় থাকে, তারা এই লিস্টে আসবে। তারা এই লিস্টে আসবে। কোথায় আসবে? সমাপনীতে আসবে। কোথায় আসবে? সমাপনীতে আসবে। আর এই লিস্টের বাহিরে যদি কোনো চলতি সম্পদ বা চলতি দায় থাকে, তারা এই লিস্টে আসবে না। যেমন দেখো, আমি যদি তোমাদেরকে বলি, এখানে কি বলছে, 1/10/2015 তারিখে, 1/10/2015 তারিখে, তাই না? তার মানে 1 অক্টোবর একটি প্ল্যান্ট স্থাপন করেন যার মূল্য 4 লাখ টাকা। অর্থাৎ মালিক ব্যবসায়ের জন্য 1/10/2015 তারিখে অর্থাৎ 1 অক্টোবর তারিখে ব্যবসায়ের জন্য কি করছে, একটা প্ল্যান্ট স্থাপন করে দিচ্ছে। সেটার পরিমাণগত মূল্যগত 4 লাখ। তাহলে প্ল্যান্ট এটা কি একটা স্থায়ী সম্পদ না? প্ল্যান্ট কি স্থায়ী সম্পদ? এখন তোমরা বলো, এখানে প্ল্যান্ট নামের কোনো সম্পদ কি আছে না নাই? আছে? নাই। তাহলে বলো, এই যে প্ল্যান্ট 40,000, এটা কি এই লিস্টের মধ্যে অন্তর্ভুক্ত হবে নাকি হবে না? ইয়েস, হবে। আচ্ছা, তাহলে আমি এখানে লিখি, হ্যাঁ, প্ল্যান্ট। আচ্ছা, প্ল্যান্ট কত স্যার? 4 লাখ। ওকে, সে তো আর 1/1/2015 করে নাই। সো এটা কি প্রারম্ভিকে আসবে? কোথায় আসবে? সমাপনীতে আসবে। তাহলে প্রারম্ভিকে আসবে না, বাট সমাপনীতে আসবে। কত টাকা স্যার? 4 লাখ টাকা। ক্লিয়ার? বুঝা গেল? ওকে, দেখো আর কোন স্থায়ী সম্পদ আছে? নাই। দীর্ঘমেয়াদী দায় আছে? নাই। তুমি এইটা পড়ো, প্রশ্ন পড়ে দেখবা, নাই। ওকে, কিন্তু দেখো, এই যে এখানে বলছে অগ্রিম প্রদত্ত বীমা 5,000, এই যে অগ্রিম বীমা, এটা কি চলতি সম্পদ না? এটা কি চলতি সম্পদ। অগ্রিম প্রাপ্ত ভাড়া, এটা কি চলতি দায়। তো এই যে চলতি সম্পদ, চলতি দায় আছে, এই যে নগদ আছে, হ্যাঁ, এইগুলা কিন্তু এই লিস্টের মধ্যে আসবে না। এই যে পণ্য উত্তোলন আছে, এগুলা লিস্টের মধ্যে আসবে না। বুঝছে? তাহলে চলতি সম্পদ, চলতি দায় যদি সমন্বয়ে থাকে, এইগুলো এই লিস্টের মধ্যে আসবে না। বাট এই লিস্টের বাহিরে সমন্বয়ের মধ্যে যদি স্থায়ী সম্পদ থাকে, যদি দীর্ঘমেয়াদী দায় থাকে, তারা অবশ্যই আসবে। কোথায় আসবে? সমাপনীতে আসবে। কোথায় আসবে? সমাপনীতে আসবে। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা কি লিস্টটাকে মানে কমপ্লিট করতে পেরেছি? কমপ্লিট? ওকে, তো যদি এই লিস্টটা তোমার কমপ্লিট হয়ে যায়, এখন তুমি খুব সহজে কি করতে পারবা বলো তো? প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন নির্ণয় করতে পারবে। খুবই সহজে তুমি প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন নির্ণয় করতে পারবে, রাইট? আমরা প্রারম্ভিক মূলধন আর সমাপনী মূলধন কীভাবে পাবো বলো তো? সম্পদ থেকে দায়গুলোকে মাইনাস করে দেব। সম্পদ বাদ দায়, পেয়ে যাব কি? মূলধন। টাকাগুলো যদি হয় প্রারম্ভিক, তাহলে প্রারম্ভিক মূলধন। টাকাগুলো যদি হয় সমাপনী, তাহলে কি হবে? সমাপনী মূলধন। ওকে স্যার, তো চলো আমরা করে ফেলি। আমরা করে ফেলি এখন। আচ্ছা, এটা হলো কি জনাব রফিক, না? আচ্ছা, জনাব রফিক এর প্রারম্ভিক ও সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয়, তাই না? প্রারম্ভিক ও সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয়। বিবরণ। ওকে, আর এটা হলো 1/1/2018, মানে প্রারম্ভিক। আর এটা কি 31/12/2018। ওকে, আচ্ছা, ফার্স্টে আমরা কি লিখব? সম্পদ সমূহ। সম্পদ সমূহ। আচ্ছা, তো আমরা সম্পদগুলো লিখে ফেলি। কি আছে বলো? আচ্ছা, এখানে হাতে নগদটা কি? সম্পদ। ব্যাংক জমা, মজুদ পণ্য সম্পদ, দেনাদার সম্পদ, বন্ধকি ঋণ কি? দায়। যন্ত্রপাতি সম্পদ, আসবাবপত্র সম্পদ, প্রদেয় বিল দায়, দালান কোঠা সম্পদ, ঋণ দায়, পাওনাদার দায়, ইজারা সম্পদ কি? সম্পদ, ডিবেঞ্চার কি? দায়, প্ল্যান কি? সম্পদ।
ওকে, আমরা যখন প্রারম্ভিক মূলধন সমাপনী মূলধন নির্ণয় করব তখন আমরা এই যে সমন্বয়ের মধ্যে বকেয়া আয়, অগ্রিম আয়, অবচয়, কুরিন, হাবিজাবি যা কিছু আছে এইগুলাকে কিন্তু কাউন্ট করব না। জাস্ট ছকের মধ্যে বা লিস্টের মধ্যে যে সম্পদার দায় আছে আমরা এই সম্পদার দায়গুলোকে বসিয়ে কি করব, প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন নির্ণয় করব। প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধনটা নির্ণয় করতে হবে খুবই মানে সিম্পলি। এখানে কোনো এমবিগুইটি বা কোনো কমপ্লেক্সিটি তৈরি করা যাবে না। এই সমন্বয় টমন্বয় এগুলো চিন্তা করা যাবে না। জাস্ট তুমি যে লিস্টটাকে কমপ্লিট করলা, ফিল আপ করলা, এই ফিল আপ করার লিস্টের ভিত্তিতেই তুমি কি করবা, প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধনকে নির্ণয় করবা। ওকে স্যার? আচ্ছা তাহলে আসো আমরা স্টার্ট করি ফার্স্টে হাতে নগদ। ওকে স্যার বলো হাতে নগদ, আমাকে একটু হেল্প করো। কয় টাকা? ৭৫,০০০ আর কত? ১,৪০,০০০ হলো। এরপরেরটা কি বলো? ব্যাংক উদ্বৃত্ত মানে কি? ব্যাংক জমা। তো ব্যাংক জমা কত? ৮০,০০০ আর এখানে কি 0। ওকে স্যার? এরপরে কি বললো? মজুদ পণ্য। আচ্ছা মজুদ পণ্য, আচ্ছা ফার্স্টে 0 অ্যান্ড দেন ১,২০,০০০ টাকা, তাই না বলো? আচ্ছা এরপরেরটা কি স্যার? দেনাদার। ওকে দেনাদার কত? ২ লাখ অ্যান্ড দেন কত? ২,৫০,০০০। আচ্ছা যন্ত্রপাতি, যন্ত্রপাতি অ্যাট ফার্স্ট কত? মানে প্রারম্ভিকে কত? ১,২০,০০০ আর হলো কত সমাপনীতে? ১,৬০,০০০। ওইটা তো দায় ভাই, ওইটা এখানে কেন আসবে? এরপরেরটা কি? দালান কোঠা। দালান কোঠা, আমরা সম্পদগুলো লিখতেছি। হ্যাঁ দালান কোঠা প্রারম্ভিকে কত? ২ লাখ আর সমাপনীতে ৩ লাখ। ওকে এরপরে হলো ইজারা সম্পত্তি। ইজারা সম্পত্তি, আচ্ছা ইজারা সম্পত্তি প্রারম্ভিকে কত? 0, সমাপনীতে ৫ লাখ। আসবাবপত্র লিখি নাই? ওকে আসবাবপত্র, আসবাবপত্র, আচ্ছা আসবাবপত্র প্রারম্ভিকে কত? ৬০,০০০, সমাপনীতেও ৬০,০০০। ওকে এরপরে প্ল্যান্ট, আচ্ছা প্ল্যান্ট প্রারম্ভিকে 0, সমাপনীতে কত? ৪ লাখ। ওকে দেখো তো স্যার আর কেউ আছে কি না আসার মতো? আমি সবাইকে আনছি। আচ্ছা একটু গুনি। হ্যাঁ ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯, ৯টা আইটেম আসবে। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯। ওকে সবাইকে আনা হয়েছে। আচ্ছা এরপরে চলো আমরা মোট সম্পদ নির্ণয় করি। আচ্ছা এই ক্যালকুলেটরটা রেখে গেছিল কোনো একজন? ওকে নিয়ে যেও আজকে। ৭৫,০০০, আচ্ছা আমরা আগে প্রারম্ভিক মোট সম্পদটা নির্ণয় করি। ৭৫ যোগ ৮০,০০০ যোগ 0 যোগ ২ লাখ, তাই না? যোগ ১,২০,০০০, তাই না? যোগ 0 যোগ ৬০,০০০ ইকুয়াল ৫,৩৫,০০০। ৫,৩৫,০০০। স্যার যোগ বিয়োগ কোনো জায়গায় যদি ভুল করো তাহলে কিন্তু আর ম্যাথ মিলবে না। ওকে সো এই যোগ বিয়োগগুলো খুবই কনসার্নভাবে করতে হবে, কনসিয়াসভাবে করতে হবে। হ্যাঁ ১,৪০,০০০ প্লাস 0 প্লাস ১,২০,০০০ প্লাস ২,৫০,০০০ যোগ ১,৬০,০০০ যোগ ৩ লাখ যোগ ৫ লাখ যোগ ৬০,০০০ যোগ ৪ লাখ, আচ্ছা ১৯,৩০,০০০। ওকে স্যার? আচ্ছা এখন এইখান থেকে আমরা বাদ দিব কি? দায় সমূহ। বাদ দিব দায় সমূহ।
আচ্ছা, এক কাজ করো তো, তোমাদের ক্যালকুলেটর আছে কার কার কাছে? তোমার কাছে আছে, বের করো। আচ্ছা, একজনের প্রারম্ভিক সম্পদগুলো ক্রস চেক করো, আরেকজনের দায়গুলো ক্রস চেক করো, হ্যাঁ? না হলে ওই ওই গত ক্লাসের মতো হবে, একদম লাস্টে গিয়ে মিলবে না। এই কখনোই যেন তোমার যোগ বিয়োগে ভুল না হয়, ওকে? আচ্ছা, আমরা এখন দায়গুলো বাদ দিব। ফার্স্টে কি 9% বন্ধকি ঋণ। আচ্ছা, 9% বন্ধকি ঋণ প্রারম্ভিকে কত বলো তো? 2 লাখ। আর সমাপনীতে কত? 2,50,000। বন্ধকি ঋণ, ও 0 আর 3 লাখ। আচ্ছা আচ্ছা, 0 আর হচ্ছে 3 লাখ। ওকে, আমাকে একটু হেল্প করো প্লিজ, এখান থেকে আমি আঁকা বাঁকা দেখতেছি। আচ্ছা, বন্ধকি ঋণের পরে কি আসবে বলো? প্রদেয় বিল। আচ্ছা, প্রদেয় বিল 0 আর কত? 15,000। আচ্ছা, এরপরে 10% ঋণ। ওকে, 10% ঋণ প্রারম্ভিকে কত? 30,000, সমাপনীতে 0। ওকে, পাওনাদার। আচ্ছা, পাওনাদার, আচ্ছা কোনটা প্রারম্ভিক? এখানে 7,35,000। ওকে, গুড। এই যে ম্যাথ কিন্তু তাহলে মিলতো না, এই যে যোগ বিয়োগে ভুল থাকে। আচ্ছা, পাওনাদার বলো তো? 1,75,000 আর সমাপনীতে 0। আচ্ছা, এরপরে 8% ডিবেঞ্চার। ওকে, 8% ডিবেঞ্চার 1,80,000। 1,80,000। ওকে স্যার। আচ্ছা, দেখো তাহলে দায় কয়টা? 1 2 3 4 5। 1 2 3 4 5, ঠিক আছে? বন্ধকি ঋণ কত স্যার? 0 3 লাখ। প্রদেয় বিল 0 15,000। পাওনাদার, পাওনাদার কত? 1,75,000 0। আর ডিবেঞ্চার 1,80,000 1,80,000। ওকে, আচ্ছা, এগুলো সব কি হবে? বিয়োগ হবে, তাই না? তো চলো আমরা বিয়োগ করি। 7,35,000 মাইনাস 30,000 মাইনাস 1,75,000 মাইনাস 1,80,000 ইকুয়াল 3,50,000। ক্লোজ। এটা হলো প্রারম্ভিক মূলধন, তাই না? আচ্ছা, এখানে 19,30,000। আচ্ছা, এটা ঠিক আছে? এটার যোগ ঠিক আছে 19,30,000। আচ্ছা, মাইনাস হবে কত? 3 লাখ মাইনাস 15,000 মাইনাস 1,80,000 ইকুয়াল 14,35,000। ক্লোজ। ওকে স্যার। তো এই যে আমরা পেলাম 3,50,000, 14,35,000, এরা কি? মূলধন। সো এদের সোজা আমি কি লিখব? মূলধন। ব্র্যাকেটে আমরা কি লিখব জানো? সম্পদ ও দায়ের পার্থক্য। এই কথাটা আমরা লিখে দিব, সম্পদ ও দায়ের পার্থক্য। স্যার, এই 3,50,000 এটা কয় তারিখ? 1/1। সো এটা হলো প্রারম্ভিক মূলধন। 14,35,000 এটা কয় তারিখের? 31/12। তার মানে এটা কি? সমাপনী মূলধন। ওকে, আচ্ছা, এটা 15,97,000 হয়। আচ্ছা, বুঝতেছি না এই ক্যালকুলেটরের ঝামেলাটা কি? 15,97,000। এটার অনেক ডিজিটগুলো স্মুথ না। মাইনাস 3 লাখ মাইনাস 15,000 মাইনাস 1,80,000 না, এই 14,35,000ই তো আসে। 19,30,000 না? 19,30,000 মাইনাস 3 লাখ।
মাইনাস 15,000 মাইনাস 1,80,000 ইকুয়াল 14,35,000। এই তুমি তো দিছো 14,35,000। ক্রস চেক করতে দিয়ে তো আরেক ঝামেলা। ওকে, ঠিক আছে স্যার, ডান। তো তোমরা কি বুঝতে পারলা প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন কীভাবে নির্ণয় করা যায়? তো দেখো স্যার, এই যে আমরা এই লিস্টটাকে যে ফিল আপ করলাম কোন উদ্দেশ্যে বলো তো? প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধনের পরিমাণ যথাযথভাবে নির্ণয় করার উদ্দেশ্যে। ওকে, এই প্রারম্ভিক মূলধন কত, সমাপনী মূলধন কত, এটা যেন তুমি অ্যাকুরেটলি নির্ণয় করতে পারো, সেই উদ্দেশ্যেই তুমি কি করলা, ম্যাথ করার আগে এই লিস্টটাকে কমপ্লিট করলা, মিসিং ফিগারগুলো খুঁজে বের করলা। ওকে, তো আমাদের শেষ, আমরা করে ফেললাম প্রারম্ভিক মূলধন এবং সমাপনী মূলধন, রাইট? এখন আমরা করব। আচ্ছা, কি বলছে বলো তো? 2018 সালে 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য লাভ লোকসান বিবরণী প্রস্তুত কর। তো আমরা এখন একটা লাভ লোকসান বিবরণী প্রস্তুত করব। তো লাভ লোকসান বিবরণী যদি আমরা প্রস্তুত করি, অবশ্যই আমরা এই বিবরণীটার হেল্প নেব, পাশাপাশি সমন্বয়গুলোকেও আমরা কি করব, ব্যবহার করব, রাইট? তো আমরা লাভ লোকসান বিবরণী, বৈষয়িক বিবরণী এইগুলো করার আগে একটা কাজ করব, সেটা হলো সমন্বয়গুলো কে কোথায় যাবে সেটা আমরা মার্ক করে নিব, তাহলে আমাদের ম্যাথ করাটা অনেক ইজি হয়ে যাবে। ওকে, আর না হলে দেখা গেছে হয়তো কোনো একটা সমন্বয় মিসিং হয়ে গেল, আমাদের ম্যাথ ভুল হবে। আচ্ছা স্যার, আমি তোমাদেরকে আরেকটা কথা বলি। ও আচ্ছা, সরি, এখানে তো প্ল্যান্ট ছিল না, প্ল্যান্ট। ওকে, তো দেখো, আমরা লাভ লোকসান হিসাব আর হলো গিয়ে বৈশ্বিক বিবৃতি তৈরি করার আগে আমরা একটু মার্ক করব কে কোথায় যাবে। যেমন দেখো, হাতে নগদ, এটা তো সম্পদে যাবে। হাতে নগদটা কোথায় যাবে স্যার? সম্পদে যাবে। ব্যাংক জমা সম্পদ, মজুত পণ্য সম্পদ, দেনাদার সম্পদ, বন্ধকি ঋণ এটা দায়ে যাবে, যন্ত্রপাতি সম্পদ, আসবাবপত্র প্রদেয় বিল দায়, দালান কোঠা সম্পদ, তাই না? ঋণ দায়, পাওনাদার দায়, ইজারা সম্পদ সম্পদ, ডিবেঞ্চার দায়, প্ল্যান্ট সম্পদে যাবে। ওকে, আচ্ছা, এরপরে আমাদের যেটা করণীয় সেটা হলো এই রেয়া মিলের মধ্যে কোনো লুকানো সমন্বয় আছে কি না সেটা মার্ক করা। দেখো, এখানে কিছু সমন্বয় আছে, এটা আমরা দেখতে পাচ্ছি চোখে, সরাসরি সমন্বয়। আর কিছু সমন্বয় রেয়া মিলের মধ্যে লুকানো থাকে। হ্যাঁ, তো রেয়া মিলের লুকানো সমন্বয়গুলো চেনার উপায় 4টা। কয়টা? 4টা উপায় আছে। এক হলো কারোর সাথে পার্সেন্ট আছে কিনা দেখবা, যদি থাকে সুদ ধরতে হবে। 2, কারোর সাথে মাস আছে কিনা দেখবা, যদি থাকে তাহলে এখানে বকেয়া বা অগ্রিম ধরতে হবে। 3, কারোর সাথে বছর আছে কিনা দেখবা, যদি বছর থাকে তাহলে অবলোপন করতে হবে, বছর থাকলে অবলম্বন করতে হবে। এবং 4, দেখবা যে কারোর সাথে ভগ্নাংশ আছে কিনা, যদি ভগ্নাংশ থাকে তাহলে বুঝতে হবে এখানে বকেয়া বা অগ্রিম আছে। তাহলে লুকানো সমন্বয় চেনার উপায় কয়টা? 4টা। 1, পার্সেন্ট, 2, মাস, 3, বছর, 4, ভগ্নাংশ। ওকে স্যার? আচ্ছা, এই যে এখানে ইজারা সম্পদ, তো আচ্ছা আমি এখানে একটা একটু অ্যাড করি। ইজারা সম্পদ ধরো এখানে লিখছে 5 বছর। কয় বছর? 5 বছর। তো ইজারা সম্পদ এটা কি সম্পদে যাবে। তো আসো আমরা দেখি লুকানো সমন্বয় আছে কিনা। অ্যাট ফার্স্ট আমরা দেখি কারোর সাথে পার্সেন্ট আছে কিনা। আচ্ছা বলো, এখানে পার্সেন্ট আছে না নাই? আছে। দেখো, বন্ধকি ঋণ, এটার সাথে পার্সেন্ট আছে না? ওকে, তো বন্ধকি ঋণের উপর যদি পার্সেন্ট থাকে বা বন্ধকি ঋণের সাথে পার্সেন্ট থাকে তাহলে বুঝতে হবে কি আমাদেরকে সুদ ধরতে হবে। কি বুঝতে হবে? সুদ ধরতে হবে। তাহলে আমরা বন্ধকি ঋণের জন্য কি করব? সুদ ধরবো। কয় পার্সেন্ট সুদ ধরবো? 9%। ওকে, তা তোমরাই বলো দেখি স্যার, বন্ধকি ঋণের সুদ এটা কি? ব্যয়। বন্ধকি ঋণের সুদটা কি? ব্যয়। ওকে, এই ব্যয়টাকে আমরা দিয়েছি না বকেয়াস, তার মানে এটা কি? দায়। এটা কি? আমরা জানি সমন্বয় কয় জায়গায় যায়? 2 জায়গায় যায়। তাহলে বন্ধকি ঋণের উপরে আমরা যে 9% সুদ ধরবো, এই সুদটা কি আমরা এখনো কাউকে দিয়েছি? দিতে হবে, তার মানে ব্যয়টা বকেয়াস। তো যেহেতু বন্ধকি ঋণের সুদটা ব্যয়, সো এটা ব্যয় যাবে, আর যেহেতু এটা বকে আছে তাই দায়ে যাবে। তাহলে বন্ধকি ঋণের সুদ ব্যয়ে যাবে, আর কোথায় যাবে? দায়ে যাবে। কয় টাকা স্যার বলো তো? আচ্ছা, আমরা সুদ ধরবো কার উপরে? প্রারম্ভিক তো নাই, তাহলে কার উপর ধরবো?
সমাপনীর উপরে ধরবো। তাহলে সমাপনীর উপরে আমরা 9% সুদ ধরবো 6 মাসের জন্য। যদি প্রারম্ভিকের উপরে ধরতাম তাহলে পুরো 1 বছরের জন্য ধরতাম, বাট প্রারম্ভিকে তো বন্ধকি ঋণ নাই, বছরের শুরুতে তো বন্ধকি ঋণ ছিল না, ছিল এই যে বন্ধকি ঋণ কত স্যার 3 লাখ, এটা কি বছরের শুরুতে ছিল? যদি বছরের শুরুতে থাকতো তাহলে আমরা 3 লাখের উপর পুরো 1 বছরের সুদ ধরতাম, কিন্তু এটা তো বছরের শুরুতে ছিল না, এটা কবে? সমাপনীতে। তাহলে আমরা কবে নিয়েছি ঋণটা আমরা কি জানি? যেহেতু জানি না, সো আমরা কয় মাসের সুদ ধরবো? 6 মাসের সুদ ধরবো। তাহলে 3 লাখ টাকার উপর 9% হারে 6 মাসের সুদ ধরবো। এই যে বিষয়টা এমন হবে, বন্ধকি ঋণের পরিমাণ কত? 3 লাখ গুণ এটার উপরে কয় পার্সেন্ট সুদ ধরবো? 9%। কয় মাসের জন্য ধরবো? 6 মাসের। সো 6/12। তোমরা কি বুঝেছো কেন 6 মাসের ধরলাম? কারণ জানুয়ারির 1 তারিখে থাকলে আমরা ঋণটা পুরো বছর ব্যবহার করতাম, পুরো বছরের সুদ ধরতাম। বাট ঋণটা তো জানুয়ারির 1 তারিখে ছিল না, ঋণটা মানে ডিসেম্বরের 31 তারিখে দেয় আসে। তার মানে আমরা বছরের মাঝামাঝিতে ঋণটা নিয়েছি। কবে নিয়েছি সেটা কি আমরা জানি? যেহেতু আমরা জানি না, তাই আমরা 6 মাসের সুদ ধরলাম। ওকে স্যার, এটাই নিয়ম। তাহলে এখানে কয় টাকা হয় বলো তো? যদি আমি 6 মাসের সুদ ধরি 13,500 টাকা। ওকে, তাহলে আমরা বন্ধকি ঋণের সুদ পেলাম কত? 13,500। এটা লিখে রাখলাম, পরে ম্যাথ করার সময় আমাদের কাজে লাগবে। হ্যাঁ, ওকে ফাইন। এবার আসো ঋণ, জাস্ট ঋণ। এটা বন্ধকি ঋণ না, এটা কি? ঋণ। তাহলে ঋণ দেখো প্রারম্ভিকে আছে, সমাপনীতে নাই। আচ্ছা, প্রারম্ভিকে ঋণ আছে, এই যে ঋণ 30,000 প্রারম্ভিকে আছে, এটা কি পুরো বছর ব্যাপী ছিল, নাকি আমরা 1 জুলাইতে এটা পরিশোধ করে দিচ্ছি? তার মানে আমরা ঋণটাকে ব্যবহার করছি জুন পর্যন্ত। আচ্ছা, আমি যদি ঋণ জুন পর্যন্ত ব্যবহার করি, আমি কি ডিসেম্বর পর্যন্ত সুদ দিব, না জুন পর্যন্তই দিব? তো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, কয় মাস হয়? 6 মাস। তাহলে এই ঋণের উপরেও আমরা সুদ দিব কয় মাসে? এটাকে আমরা দিয়েছি না দিব? দিব। তাহলে এটাও কোথায় যাবে? ব্যয়ে যাবে। আর কোথায় যাবে? দায়ে যাবে। এটা যেহেতু বকেয়া ব্যয়, সো ব্যয়ে যাবে আর দায়ে যাবে। কয় টাকা হবে বলো তো স্যার? এই যে ঋণ কত? 30,000, এটার উপরে কয় পার্সেন্ট? 10%। কয় মাসের সুদ ধরতে হবে? 6 মাসের। সেই হিসেবে কত টাকা হয়? 1500 টাকা। তা আমরা এখানে লিখে রাখি 1500, আমরা লিখে রাখলাম। হ্যাঁ, আচ্ছা, এরপরে বলছে কি 8% ডিবেঞ্চার। কি স্যার? 8% ডিবেঞ্চার। এখন দেখো ডিবেঞ্চার প্রারম্ভিকে কত? 1,80,000। সমাপনীতে কত? তার মানে ডিবেঞ্চার বছরের শুরু থেকেই শেষ পর্যন্ত আসছে। এখন কি আমি 6 মাসের ধরবো না পুরো 1 বছরের ধরবো? 1 বছর। তাহলে ডিবেঞ্চারের সুদ এটাও কি ব্যয়, আর কোথায় যাবে? দায়ে যাবে। ওকে, এখানে কত টাকা হবে বলো তো? 1,80,000 গুণ কয় পার্সেন্ট? 8%। তাহলে কত হয়? 14,400 টাকা। বুঝতে পারলাম? আমরা পুরো 1 বছরের সুদ ধরলাম। কেন? কারণ ডিবেঞ্চারটাও প্রারম্ভিকে যা, সমাপনীতেও কি তা, অর্থাৎ বছরের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ডিবেঞ্চারের পরিমাণ কত? 1,80,000। সো আমি 1,80,000 উপর পুরো 1 বছরের সুদ ধরতেছি। সেই হিসেবে কয় টাকা হয় স্যার? 14,400 টাকা হয়। বুঝতে পারলাম? ওকে, আচ্ছা বলো তো, এখন আর কোনো লুকানো সমন্বয় আছে? নো, লুকানো সমন্বয় নাই। এবার আমরা ডিরেক্ট সমন্বয়গুলো একটু দেখি। আচ্ছা, এখানে কি বলছে? জনাব রফিক ব্যক্তিগত প্রয়োজনে সারা বছর ধরে কারবার হতে নগদ 50,000 টাকা এবং 10,000 টাকার পণ্য উত্তোলন করছে। তো মিস্টার রফিক কি করছে? ব্যবসা থেকে নগদ উত্তোলন করছে কত? 50,000। এটা কি সমন্বয় না বলো? আচ্ছা, নগদ উত্তোলন, এই যে নগদ উত্তোলন এবং পণ্য উত্তোলন, উত্তোলন কয় জায়গায় যায়? 2 জায়গায় যায়। লাভ লোকসান হিসাবের আয়ের দিকে যায়। কোথায় যায়? আমরা যখন লাভ লোকসান হিসাব করবো, লাভ লোকসান হিসাবের কোন দিকে যাবে? আয়ের দিকে যাবে। আর কি হবে? মূলধন থেকে বাদ যাবে। তাহলে এই যে দুইটা উত্তোলন, এই দুইটা উত্তোলন লাভ লোকসান, আচ্ছা আমরা সংক্ষেপে যদি লিখি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যাবে। আর কি হবে? মূলধন থেকে বাদ যাবে। এটা জাস্ট একটা সিম্বল দিয়ে রাখলাম। হ্যাঁ, লাভ লোকসান হিসাবকে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট বলি ইংলিশে, রাইট? তাহলে নগদ উত্তোলন 50,000 কোথায় যাবে? লাভ লোকসান হিসাবের আয়ের দিকে যাবে। আর কোথায় যাবে? মূলধন থেকে বাদ যাবে। আবার পণ্য উত্তোলন কোথায় যাবে? লাভ লোকসান হিসাবের আয়ের দিকে যাবে। আর কি হবে? মূলধন থেকে বাদ যাবে। ওকে, 1 এপ্রিল 2018 তারিখে মালিক তার ব্যক্তিগত মোটর গাড়ি বিক্রি করে 5 ভাগের 2 ভাগ দিয়ে একটা যন্ত্রপাতি ক্রয় করে দিচ্ছে।
এই যে যন্ত্রপাতি ক্রয় করে দিচ্ছে, এই যে যন্ত্রপাতি, এটা কি? অতিরিক্ত মূলধন। এই যন্ত্রপাতিটা কি? অতিরিক্ত মূলধন, রাইট? তাহলে অতিরিক্ত মূলধনটা কোথায় যায়? অতিরিক্ত মূলধন লাভ লোকসান হিসাবের ব্যয়ের দিকে যায়। অতিরিক্ত মূলধন কোথায় যায়? লাভ লোকসানের ব্যয়ের দিকে যায়। আর কি হয়? মূলধনের সাথে যোগ। এই যে যন্ত্রপাতি ক্রয়, তাহলে এটাকে আমরা কোথায় নিব? লাভ লোকসান হিসাবে নিব, ব্যয়ের দিকে। আর কি করব? মূলধনের সাথে যোগ করে দিব। তাহলে অতিরিক্ত মূলধনটাকে লাভ লোকসানের ব্যয়ের দিকে নিব আর মূলধনের সাথে যোগ করে দিব। আবার একটা প্ল্যান্ট স্থাপন করছে 4 লাখ টাকা দিয়ে, এটাও কি? অতিরিক্ত মূলধন। তাহলে এই অতিরিক্ত মূলধনটাও আমরা কয় জায়গায় নিব? 2 জায়গায় নিব, তাই না বলো? তা আমরা কি করব? এই যে লাভ লোকসান হিসাবের ব্যয়ের দিকে নিব আর কি করব? মূলধনের সাথে যোগ করব। তাহলে আমরা কি বুঝলাম? সমন্বয়ের মধ্যে যদি অতিরিক্ত মূলধন থাকে, সমন্বয়ের মধ্যে যদি অতিরিক্ত মূলধন থাকে, এই অতিরিক্ত মূলধনটা কয় জায়গায় যাবে? সমন্বয়ের তথ্যগুলো কয় জায়গায় যায়? 2 জায়গায় যায়। তো অতিরিক্ত মূলধন 1 লাভ লোকসান হিসাবের ব্যয়ের দিকে যাবে, অর্থাৎ বাঁ দিকে। 2 প্রারম্ভিক মূলধনের সাথে কি হবে? যোগ হবে। ওই যে বৈষয়িক বিবৃতিতে আমরা যখন মূলধন লিখব, ওই প্রারম্ভিক মূলধনের সাথে কি করব? যোগ করে দিব। ওকে। আচ্ছা, এরপরে বলছে দেনাদারের নিকট হতে অর্থ আদায় করতে অসুবিধা হয়, তিনি আরও 10,000 টাকা কারবারে সরবরাহ করছে। ওরে বাবা রে! আচ্ছা, আরও 10,000 দিছে না? এই 10,000 টাকাও কি হবে বলো? কোথায় যাবে? লাভ লোকসানের ব্যয়ের দিকে যাবে। আর কি হবে? মূলধনের সাথে যোগ হবে। বুঝতে পারছো? তার মানে আমাদের এই একটা অঙ্কের মধ্যে অতিরিক্ত মূলধন কয়টা আছে? 3টা অতিরিক্ত মূলধন আছে। 300টা থাকলেও একই কাজ, লাভ লোকসানের ব্যয়ের দিকে যাবে আর কি হবে? মূলধনের সাথে যোগ হবে। মানে কোথায়? ওই যে বৈষয়িক বিবৃতিতে আমরা যে মূলধন লিখবো, ওই মূলধনের সাথে কি হবে? যোগ হবে। ওকে স্যার। আচ্ছা, এরপরে বিশেষ কিছু তথ্য এখানে দেয়া আছে। অগ্রিম বীমা দেয়া আছে 5,000 টাকা। অগ্রিম বীমা কত? 5,000। আচ্ছা, তোমরাই বলো, অগ্রিম বীমা কি ব্যয় না অগ্রিম ব্যয়? অগ্রিম ব্যয় কি ব্যয়ের সাথে যোগ হয় না বিয়োগ হয়? তার মানে ব্যয় যে দিকে থাকবে, অগ্রিম ব্যয়টা কি তার উল্টা দিকে। তার মানে আমরা এই অগ্রিম বীমাটাকে আমরা লাভ লোকসানের কোন সাইডে রাখবো? আয়ের দিকে। কোন সাইডে? আয়ের সাইডে। তাহলে এই যে 5,000, এটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের আয়ের দিকে যাবে। আর কি হবে বলো তো? অগ্রিম বীমাটা কি সম্পদ না? সো এটা বৈষয়িক বিবৃতিতে সম্পদের দিকে যাবে। আবার অগ্রিমপ্রাপ্ত ভাড়া মানে কি? অগ্রিম আয়। অগ্রিম আয় কি আয় না আয় থেকে বাদ? তা আয় থেকে বাদ হওয়া মানে কি? এটা ব্যয়ের দিকে যাবে। তাহলে অগ্রিমপ্রাপ্ত ভাড়াটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের আচ্ছা, লাভ লোকসান হিসাবের কোন দিকে যাবে? ব্যয়ের দিকে যাবে। কোন দিকে যাবে? ব্যয়ের দিকে যাবে। আর কি হবে বলো তো? এই যে অগ্রিমপ্রাপ্ত ভাড়াটা কি দায় না? অগ্রিম আয় কি দায় না? সো বৈষয়িক বিবৃতির কোথায় যাবে? দায়ের দিকে যাবে। এখানে একটু ডিফারেন্ট, তাই না? আচ্ছা, ব্যাপার না, চিল, বুঝাই দিব পরে। আজকে যারা ফার্স্ট ক্লাস করতেছো তাদের জন্য এটা ওই যে বললাম, বাট আই থিঙ্ক তুমি অনেক কিছুই বুঝছো, তাই না বলো? ওকে, এরপরে কি বললো? প্রারম্ভিক মূলধন ও নগদ উত্তোলনের উপর 5% হারে সুদ ধরতে হবে। তাহলে এখানে কয়টা সমন্বয় আছে? 2টা। ওকে, প্রারম্ভিক মূলধনের উপর তোমাকে সুদ ধরতে হবে। তাহলে প্রারম্ভিক মূলধনের সুদ বা মূলধনের সুদ, এটা কোথায় যায়? হ্যাঁ, এটা লাভ লোকসান হিসাবের ব্যয়ের দিকে যাবে। মূলধনের সুদ কোথায় যাবে? লাভ লোকসান হিসাবে ব্যয়ের দিকে যাবে। আর কোথায় যাবে বলো তো? বৈষয়িক বিবৃতিতে মূলধনের সাথে কি হবে? যোগ হবে। আর উত্তোলনের উপর যে সুদ, এই উত্তোলনের সুদটা কি হবে? লাভ লোকসান হিসাবে আয়ে যাবে। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের আয়ে যাবে। আর কি হবে? বৈষয়িক বিবৃতিতে মূলধন থেকে বাদ যাবে। তাহলে প্রারম্ভিক মানে মূলধনের সুদটা লাভ লোকসান হিসাবের আয়ের দিকে যাবে, সরি, লাভ লোকসান হিসাবের ব্যয়ের দিকে যাবে। আর বৈষয়িক বিবৃতিতে মূলধনের সাথে যোগ হবে। উত্তোলনের সুদটা লাভ লোকসান হিসাবের আয়ের দিকে যাবে, বৈষয়িক বিবৃতিতে মূলধন থেকে বাদ যাবে। বিবিধ দেনাদারে 30,000 টাকা আদায়যোগ্য নয়। এটা কি? অনাদায়ী পাওনা। এটা কি? অনাদায়ী পাওনাটা কি? ব্যয় না বলো? সো অনাদায়ী পাওনা যে 30,000, এটা কোথায় যাবে? ব্যয় যাবে। এটা একটা ব্যয়, এটা ব্যয় যাবে। এটা কোথায় যাবে? ব্যয় যাবে। আর কি হবে বলো? দেনাদার থেকে বাদ যাবে। কি হবে স্যার? দেনাদার থেকে বাদ যাবে। তাহলে 30,000 টাকা আমরা ব্যয় বসাবো,
আর দেনাদার থেকে বাদ দিয়ে দিব। আচ্ছা, অবশিষ্ট দেনাদারের উপর 5% হারে অনাদায়ী পাওনা সঞ্চিতি তৈরি করতে হবে। এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটাও কোথায় যাবে? ব্যয় যাবে। কোথায় যাবে? ব্যয় যাবে। আর কি হবে? দেনাদার থেকে বাদ যাবে। তাহলে দেনাদারের উপর আরও একটা স্টার। ওকে, এরপরে কি বললো? আসবাবপত্রের উপর 10% হারে এবং যন্ত্রপাতি ও দালান কোঠার উপর 5% হারে অবচয় ধরতে হবে। বাপরে বাপ। আচ্ছা, তাহলে আসবাবপত্রের অবচয় কোথায় যাবে? ব্যয় যাবে। আর কি হবে? আসবাবপত্র থেকে বাদ যাবে। যন্ত্রপাতির অবচয় কোথায় যাবে? ব্যয় যাবে। আর কি হবে? যন্ত্রপাতি থেকে বাদ যাবে। দালান কোঠার অবচয় কোথায় যাবে? ব্যয় যাবে। আর কি হবে? দালান কোঠা থেকে বাদ যাবে। ওকে স্যার? আচ্ছা, 1 জুলাই 2018 তারিখে ঋণের সম্পূর্ণ পরিশোধ করা হয়েছে। এটা তো হইলো, এটার জন্য তো আর কিছু নাই। আচ্ছা, আমি এইখানে তোমাদের একটা বিষয় বুঝাই। আমাদের অনাদায়ী পাওনা কয় টাকা? 30,000। কিন্তু অনাদায়ী পাওনা সঞ্চিতি কত জানি? জানি না। দেখো, অনাদায়ী পাওনা সঞ্চিতি, দেখো আমরা যদি অনাদায়ী পাওনা সঞ্চিতি বের করতে চাই, কয় পার্সেন্ট অনাদায়ী পাওনা সঞ্চিতি? 5%। কার উপর? এখন আমরা কি দেনাদারের উপর ধরি না নির্দেনাদারের উপর ধরি? নির্দেনাদারের উপর। তাহলে দেখো, দেনাদার কত? আমরা কিন্তু অলওয়েজ সমাপনীটাকে কাউন্ট করব। কাকে কাউন্ট করব? সমাপনী। এখানে দুইটা দেনাদার আছে, আমরা কার উপর ধরবো? সমাপনীর উপর। তাহলে আমাদের দেনাদার কত? 2,50,000। ওকে, এইখান থেকে আমরা মাইনাস করে দিব। কি মাইনাস করে দিব বলো তো? এই যে অনাদায়ী পাওনা কত? 30,000। তাহলে অনাদায়ী পাওনা কত? 30,000। এরপরে আমরা কি করব? পার্সেন্ট ধরবো। কয় পার্সেন্ট? 5%। তার মানে 2,20,000 টাকার উপরে আমরা কয় পার্সেন্ট ধরতেছি? 5%। তার মানে 11,000 টাকা। কত স্যার? তাহলে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কয় টাকা? 11,000। তাহলে এই 5% মানে 11,000 টাকা। আমরা এটাকে মার্ক করে রাখলাম। ওকে ওকে, এবার দেখো এখানে একটু বুঝাই। আসবাবপত্রের উপর তুমি কয় পার্সেন্ট অবচয় ধরবা? 10%। আসবাবপত্রের উপর অবচয় কত? 10%। তাহলে খুবই সহজ। তোমার আসবাবপত্র কত দেখো? এই বছরের শুরুতেও 60,000, শেষেও কত? 60। তাহলে 60,000-এর 10% কত হয়? 6,000। ওকে, দেন তুমি যন্ত্রপাতির উপর ধরবা কয় পার্সেন্ট? 5%। এখন তুমি বলো তো স্যার, তোমার যে যন্ত্রপাতি, তোমার যন্ত্রপাতি বছরের শেষে কত? 1,60,000। শুরুতে গিয়ে 1,60,000 ছিল না 1,20,000? তাহলে যন্ত্রপাতির অবচয় দেখো, এখানে একটু ঝামেলা আছে। দেখো, যন্ত্রপাতির অবচয়, তাহলে দেখো তোমার যে যন্ত্রপাতি বছরের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল কত? 1,20,000। তাহলে এই 1,20,000 টাকার উপর তুমি পুরো 1 বছরের অবচয় ধরবা। বুঝছো নাকি বুঝো নাই? তোমার যন্ত্রপাতি বছরের শুরুতে কত ছিল? এটা শেষেও ছিল না? ছিল তো। তাহলে 1,60,000 বছর শেষে 1,60,000, এটা কি বছরের শুরু থেকেই ছিল? তাহলে আমি 1,60,000-এর উপরে পুরো 1 বছরের অবচয় ধরতে পারবো না। বাট বছরের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল কত? 1,20,000। তাহলে 1,20,000-এর উপরে আমি পুরো 1 বছরের অবচয় ধরবো 5%। ওকে, আর ওই যে আমরা এক্সট্রা 40,000 টাকার যন্ত্রপাতি ক্রয় করলাম, এটা কবে কিনেছিলাম? 1 এপ্রিল। কবে? 1 এপ্রিল। তো সেই অনুযায়ী এপ্রিল থেকে ডিসেম্বর কয় মাস হয়? 9 মাস। তাহলে আমরা 40,000 টাকার উপরে অবচয় ধরবো কয় মাসের? 5% হারে। কয় মাসের? 9 মাসে। বুঝছো নাকি বুঝো নাই? তাহলে এখানে হয় কত? 6,000 টাকা। আর এখানে কত হয়? 2,000 ভাগ 12 গুণ 9, 1,500 টাকা। ওকে, ইকুয়াল 7,500 টাকা। কত টাকা স্যার? তোমরা কি বুঝতে পেরেছো? দালান কোঠার অবচয় ইকুয়াল কি হবে দেখো, এই যে 2 লাখ, এটা বছরের শুরু থেকে শেষ পর্যন্ত ছিল নাকি ছিল না? ছিল। ওকে, আমরা এটার উপরে পুরো 1 বছরের অবচয় ধরলাম, প্লাস এডিশনাল কত? 1 লাখ। এইটার উপরে আমরা কি করব? যেহেতু সময় নেই, 6 মাসের ধরবো। কয় মাসের? তাহলে 3 লাখের উপর পুরো 1 বছরের অবচয় ধরা যাবে না।
বছরের শুরুতে ছিল কত 2 লাখ, এই 2 লাখের উপরে আমরা পুরো 1 বছরে ধরবো। আর ওই যে বছর শেষে 1 লাখ বেড়ে গেছে, ওই বাড়তি 1 লাখের উপরে কয় মাসের অবচয় ধরবো? 6 মাসের ধরবো। কেন? কারণ ওইটা তো বছরের শুরু থেকে ছিল না যে আমি 1 বছরের ধরবো। আর কবে আমরা কিনেছি বানিয়েছে তাও জানি না, দ্যাটস ওয়াই 6 মাস। ওকে, তো সেই হিসেবে কয় টাকা হয় বলো তো? এখানে হয় কত? 10,000, তাই না? 10,000, আর এখানে কত হয়? 5,000-এর অর্ধেক 2,500, তার মানে 12,500 টাকা। ওকে, তো এই ওয়ার্কিংসগুলো কিন্তু আমাদের দরকার। মূলধনের সুদ দেখো, তোমরা এই ক্যালকুলেশনটা সবাই লিখে রাখো। মূলধনের সুদ। আচ্ছা, আমরা যদি মূলধনের সুদ নির্ণয় করি, তো মূলধনের সুদ ধরা হয় কয়টা মূলধনের উপর? আমরা জানি মূলধন কয় রকমের হয়? প্রারম্ভিক মূলধন, অতিরিক্ত মূলধন, সমাপনী মূলধন। তো আমরা তো জানি প্রারম্ভিক মূলধন কত আর সমাপনী মূলধন কত, রাইট? তো আমরা কিন্তু সমাপনী মূলধনের উপর কখনোই সুদ ধরবো না, আমরা অলওয়েজ কার উপর ধরবো? প্রারম্ভিক মূলধনের উপর। তাহলে বলো দেখি, আমাদের এই ম্যাথের প্রারম্ভিক মূলধন কত বের হয়েছে? আচ্ছা, 3,50,000 টাকা, রাইট? 3,50,000। দেখো, এটা যেহেতু প্রারম্ভিক মূলধন, অর্থাৎ 1 জানুয়ারি থেকে এই মূলধনটা ছিল একদম শেষ পর্যন্ত, সো আমরা এই মূলধনের উপর পুরো 1 বছরের সুদ ধরবো, রাইট? আচ্ছা, তাহলে 3,50,000 গুণ কত হবে? 5%, প্লাস এরপরে আমরা সুদ ধরবো কার উপর? অতিরিক্ত মূলধনের উপর। দেখো, আমাদের অতিরিক্ত মূলধন কয়টা আছে বলো তো? 3টা অতিরিক্ত মূলধন আছে। কয়টা? 3টা। এক হলো যে মোটর গাড়ি বিক্রি করে ওইখান থেকে 40,000 টাকা দিয়ে যন্ত্রপাতি কিনে দিচ্ছে, তাহলে আমরা পেলাম 40,000 টাকা। ওকে, এটার উপরে 5% সুদ ধরা হবে, বাট এটা কয় মাসের সুদ ধরা হবে? 9 মাসের, বিকজ সে তো আর জানুয়ারির 1 তারিখে কিনে দেয় না, দিয়েছে কবে? 1 এপ্রিল। তাহলে এপ্রিল থেকে ডিসেম্বর কয় মাস হয়? 9 মাস। এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, কয় মাস? 9 মাস। প্লাস এরপরে সে কি করলো? 1/10/2015 তারিখে একটা প্ল্যান্ট কিনে দিল বা প্ল্যান্ট স্থাপন করে দিল, কত? 4 লাখ। তাহলে এই যে 4 লাখ, এটা কি বছরের প্রথম দিন দিয়েছিল? না। তাহলে এটার উপরেও আমরা পুরো 1 বছরের সুদ ধরবো না। কয় মাসের ধরবো? যেহেতু 1/10, তাই না? অক্টোবরের 1 তারিখে, সো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, কয় মাসের ধরবো? 3 মাসের, 3/12, প্লাস লাস্ট ওয়ান হলো ওই যে দেনাদারের কাছ থেকে টাকা আদায় করা সম্ভব হয় নাই, দ্যাটস ওয়াই এক্সট্রা আরও 10,000 দিয়েছে, এটা অতিরিক্ত মূলধন। এই 10,000-এর উপর আমরা 5% ধরবো। এখন এটা কি জানুয়ারির 1 তারিখে দিয়েছে? না, এটা বলে নাই। কবে দিয়েছে তাও বলে নাই, না বললে 6 মাস। কয় মাস? 6 মাস। ওকে, একটা ক্যালকুলেটর প্লিজ। তো এখন দেখো, আমরা কিন্তু এখানে ক্যালকুলেট করে পেয়ে যাচ্ছি আমাদের কত হচ্ছে টোটাল। 3,50,000 গুণ 5%, 17,500, প্লাস 40,000-এর ওপর 5% গুণ 9/12 ইকুয়াল 1,500, প্লাস 4 লাখের ওপর 5% গুণ 3/12, 5,000, প্লাস 10,000-এর ওপর 5% গুণ 6/12, 250। ওকে, এবং আমরা যদি সবগুলোকে এখন যোগ করি, 250 যোগ 5,000 যোগ 1,500 যোগ 17,500 ইকুয়াল 24,250 টাকা। ওকে স্যার, বোঝা গেল? আচ্ছা, তাহলে আমি যখন বলবো মূলধনের সুদ কত, তোমরা কয় টাকা বলবা? 24,250 টাকা। এটা নোট করে রাখো। ওকে, আর কি দরকার আমাদের? উত্তোলনের সুদ। কি দরকার স্যার? উত্তোলনের সুদ। আচ্ছা, আমরা 2 রকমের উত্তোলন করেছি, নগদ উত্তোলন আর কি পণ্য উত্তোলন। আমরা কি পণ্য উত্তোলনের উপর সুদ ধরি বলো? না, জাস্ট কার উপর ধরি? নগদ উত্তোলনের জন্য। তো নগদ উত্তোলন 50,000, এটার উপরে 5% ধরবো, অবভিয়াসলি 6 মাস। এটা একটা নিয়ম মাথায় রাখতে হবে। পণ্য উত্তোলন, নগদ উত্তোলন যদি বার্ষিক আকারে দেয়া থাকে, মোট আকারে বা মোট বার্ষিক নগদ উত্তোলন দেয়া থাকে, ওইটার জন্য আমরা কয় মাসের সুদ ধরবো? 6 মাসের সুদ ধরবো।
ওকে, সেক্ষেত্রে কত হয় বলো তো? 1250 টাকা। আমরা কি বুঝতে পারলাম স্যার? ওকে, আচ্ছা খ কি? লাভ লোকসান হিসাব, রাইট? আচ্ছা কার এটা? জনাব রফিক। ওকে, জনাব রফিক এর লাভ লোকসান হিসাব 31 ডিসেম্বর 2000 কত এটা সাল? 18 সমাপ্ত বছরের জন্য। এই সমাপ্ত বছরের জন্য কথাটা লিখতে হবে। ওকে ওকে স্যার, তো চলো এখন আমরা স্টার্ট করি এখানে। এই স্যার, নাহিদ স্যার, ম্যামকে পাঁচতলায় আসতে বলেন, আর তাসিনকে বলেন দোতলার স্টুডেন্টদেরকে পাঁচতলায় পাঠিয়ে দিতে, তাহলেই তো হয়। উনি অযথা দোতলায় বসে থেকে কি লাভ? ম্যামকে বলবো নিচতলায় স্যার। নাই আজকে কি আসে নাই? স্যার তাসিন, হ্যাঁ তাসিন তো দোতলা নাকি ক্লাস নিচ্ছে। হ্যাঁ, তাহলে তাসিন যদি থাকে মিস পাঁচতলাই তো আসলে হয়। আচ্ছা স্যার, ওকে, তো আমরা স্টার্ট করি। হ্যাঁ ওকে, আমরা কি দুইটা একসাথেই করব? উত্তর হলো না, আমরা এট ফার্স্ট ব্যয়ের দিকটা করবো অ্যান্ড দেন আয়ের দিকটা করবো। ওকে, তাহলে আমরা ব্যয়ের দিকটা স্টার্ট করি। ওকে, ব্যয়ের দিকে ফার্স্টে কে আসে? ওকে, আমাকে হেল্প করো প্লিজ। ফার্স্টে আসবে কি? প্রারম্ভিক মূলধন। কয় টাকা? ওকে, 3,50,000। ওকে, অ্যান্ড দেন কি আসবে? অতিরিক্ত মূলধন। আচ্ছা, অতিরিক্ত মূলধন আসবে। স্যার আমাদের এখানে অতিরিক্ত মূলধন কয়টা আছে? 3টা আছে না? একটা হলো যন্ত্রপাতি ক্রয়। আচ্ছা, যন্ত্রপাতি ক্রয় কত? 40,000। এরপরে কি আছে বলো? প্ল্যান্ট। প্ল্যান্ট কত? 4 লাখ। আর কি আছে বলো? আচ্ছা, দেনাদারের নিকট থেকে আদায়যোগ্য নয় দেখে অতিরিক্ত না? আচ্ছা ওকে ফাইন। আর নগদ, আমরা এখানে লিখি নগদ প্রদান। ওই যে দেনাদারের কাছ থেকে আদায়যোগ্য নয়, তাই নগদ প্রদান কত? 10,000। এখন তাহলে কত হয় টোটাল? 4,50,000। এটা হলো অতিরিক্ত মূলধন। ওকে, বুঝতেছে? এটা অনেক বড় ম্যাথ, ঠিক আছে, আমিও এগ্রি করি এটা অনেক বড় ম্যাথ, বাট অনেক কঠিন বিষয়টা এমন না। জাস্ট ধীরে সুস্থে তুমি ধরে ধরে বসায় দিবা, এই আর কি। আচ্ছা, অতিরিক্ত মূলধনের পর আমরা কি নিয়ে আসবো বলো? মূলধনের সুদ। কি বসাবো? এই যে একটু আগে আমরা মূলধনের সুদ নির্ণয় করলাম, কত? 24,250। একটু আগে আমি দেখিয়েছি, তাই না? প্রারম্ভিক মূলধনের উপর, এই যে প্রারম্ভিক মূলধন 3,50,000, এটার উপরে কি পুরো 1 বছর, তাই না? এই যে 40,000 যন্ত্রপাতি করে, এটার উপরে 9 মাস, তাই না? এই যে প্ল্যান্ট 4 লাখ, এটার উপর 3 মাস, আর এই নগদ প্রদান এটার উপরে 6 মাস, সব মিলে কত হয়? 24,250। আচ্ছা, মূলধনের সুদ বসালাম, তাহলে প্রারম্ভিক মূলধন বসালাম, অতিরিক্ত মূলধন বসালাম, মূলধনের সুদ বসালাম। এবার কাকে বসাবো? ব্যয়গুলোকে। কাকে বসাবো? ব্যয়গুলোকে, রাইট? তো আমরা একটু দেখি এখানে ব্যয় আছে কিনা। এখানে ব্যয় আছে, আছে, বন্ধকি ঋণের সুদ। ওকে, তাহলে আমরা এখানে লিখব বন্ধকি ঋণের সুদ। ওকে, তো আমরা বন্ধকি ঋণের সুদ বের করছি না বলো? এর আগেও তো আমরা বন্ধকি ঋণের সুদ বের করেছিলাম। কত ছিল বলো তো? 13,500। তাহলে বন্ধকি ঋণের সুদ হচ্ছে 13,500। ওই ওয়ার্কিংসটা করে রাখছো না? একটু আমাকে হেল্প করো। হ্যাঁ, এরপরে আমরা এখানে দেখি আর কোথায় আছে ব্যয়, আছে কোথায়? এই যে এখানে ঋণের সুদ, রাইট? আচ্ছা, তাহলে ঋণের সুদ। ওকে স্যার, ঋণের সুদ কত বলো তো? 1500। আচ্ছা দেখো, বন্ধকি ঋণ কত? 3 লাখ। বছরের শুরুতে ছিল না? বছরের শুরুতে ছিল না, বা শেষে কত? 3 লাখ, তাই না বলো? তো আমরা 3 লাখের উপরে 9% সুদ ধরবো 6 মাসের। কয় মাসের? কারণ আমি কবে নিয়েছি সেটা বলে নাই।
আবার এই যে 10% ঋণ কত 30,000, এটা আমরা 1 জুলাই পরিশোধ করে দিয়েছি, রাইট? যেহেতু 1 জুলাই পরিশোধ করে দিচ্ছে, তো সো আমি জুন পর্যন্ত 6 মাস ইউজ করেছি। কয় মাসের সুদ ধরবো? 6 মাসের। তাহলে 30,000-এর উপর 10% হারে 6 মাসের সুদ কত হয়? 1500। আচ্ছা, এবার আমরা ডিবেঞ্চারের সুদ ধরবো, তাই না বলো? আচ্ছা, ডিবেঞ্চার 1,80,000 বছরের শুরু থেকে শেষ, মানে পুরো বছর, রাইট? তাহলে এটার উপরে আমরা 8% সুদ ধরবো পুরো বছরের জন্য। তাহলে আমরা এখানে লিখি ডিবেঞ্চারের সুদ। আচ্ছা, ডিবেঞ্চারের সুদ কত স্যার? তাহলে 1,80,000 গুণ 8%, 14,400। এটা পুরো 1 বছরের জন্যই, রাইট? এটাকে কনভার্ট করা যাবে না। ওকে, এবার আমরা দেখি তাহলে এই টেবিলের মধ্যে আমরা কয়টা ব্যয় পাচ্ছি? 1টা, 2টা, 3টা, তিনোটাকে আমরা বসিয়েছি না? এবার টেবিলের বাইরে দেখি ব্যয় আছে কোথায়। এইখানে একটা ব্যয় আছে, রাইট? আচ্ছা, এই ব্যয়টা কি? অতিরিক্ত মূলধন। এই ব্যয়টা কি? ওই যে অতিরিক্ত মূলধন চলে আসছে, এটা অতিরিক্ত মূলধন ব্যয় চলে আসছে, তাই না? অতিরিক্ত মূলধনটা ব্যয়ের দিকে যায়, তাই না? তাহলে এইটা চলে আসছে, এটাও চলে আসছে, এটাও চলে আসছে। এখন আমরা দেখি এই যে এখানে অগ্রিম প্রাপ্ত ভাড়া 2,000 টাকা, এটা কোথায় যাবে? ব্যয়ের দিকে যাবে। তাহলে অগ্রিম প্রাপ্ত ভাড়া কয় টাকা স্যার? 2,000 টাকা, এটা ব্যয়ের দিকে যাবে, তাই না বলো? ওকে, ফাইন। আর কি যাবে ব্যয়ের দিকে? প্রারম্ভিক মূলধনের উপর কি সুদ, মূলধনের উপর সুদ, রাইট? ওকে, তাহলে মূলধনের উপর সুদ। আচ্ছা, একটা কথা আমি কিন্তু ভুল করে ফেলছি। এখানে বলছে প্রারম্ভিক মূলধন ও নগদ উত্তোলনের উপর সুদ ধরতে হবে। সুদটা ধরতে হবে শুধুমাত্র কার উপর? প্রারম্ভিক মূলধন। বাট আমরা এখানে সুদ ধরেছি কি, মানে এখানে যে আমরা মূলধনের সুদ দেখাইলাম 24,200, সবের উপরে। আচ্ছা, আমরা এটা একটু কারেকশন করে দিই, হ্যাঁ? মূলধনের উপর সুদ জাস্ট। আচ্ছা দেখো, আমি একটু বলি, যদিও আমরা ভুল করে ফেলছি। দেখো, যদি কোয়েশ্চেনে বলে প্রারম্ভিক মূলধনের উপর সুদ ধরতে হবে, তুমি কিন্তু শুধুই প্রারম্ভিকের উপর ধরবা, জাস্ট এটার উপরে সুদ ধরবা, আর কারোর উপর না। আর যদি বলে মূলধনের উপর সুদ ধরতে হবে, তার মানে কি প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন দুটোটার উপরেই সুদ ধরতে হবে। আচ্ছা, আমরা তাহলে একটু কারেকশন করে নিলাম, আমরা মূলধনের উপর সুদ ধরলাম। ওকে, সো আমরা প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত মূলধন সবার উপরেই সুদ ধরেছি। ওকে, কিন্তু পরীক্ষা যদি আসে প্রারম্ভিক মূলধন, তুমি এভাবে করে দিলে হবে? হবে না, শুধু প্রারম্ভিকের উপর ধরবা। ওকে, ঠিক, ভেজাল করার জন্য আমরা একটু কারেকশন করে নিচ্ছি। ওকে, ফাইন। তাহলে এটা তো আসছেই। আর এর বাইরে আর কি আছে বলো? এই যে দেনাদারের 3,000 টাকা আদায়যোগ্য নয়, তার মানে অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা। আচ্ছা বলো, অনাদায়ী পাওনা কত? 3,000। হ্যাঁ হ্যাঁ, কোনটা? হ্যাঁ, করেই তো দিচ্ছি। এই যে দেনাদারের 30,000 টাকা আদায়যোগ্য নয়, হ্যাঁ, তাহলে এটা হলো কি? অনাদায়ী পাওনা। আর এখানে কি বললো? অবশিষ্ট দেনাদারের 5% আদায়যোগ্য নয়, মানে অনাদায়ী পাওনা সঞ্চিতি রাখতে হবে। তা আমরা অনাদায়ী পাওনা এটা ইনার কলামে লিখলাম, এটার সাথে যোগ করে দিব নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি। এখন নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি কি টাকা বলছে না পার্সেন্ট বলছে? এই পার্সেন্টটা কার উপর ধরবা? দেনাদারের উপর। তো দেনাদার তো দুইটা আছে, প্রারম্ভিক সমাপনী, কোনটার উপরে ধরবা? সমাপনীর উপর। কোনটার উপর? সমাপনী। তাহলে দেখো, সমাপনী দেনাদার কত? 2,50,000। এখন 2,50,000-এর উপর আমরা ডিরেক্ট ধরবো? উত্তর হলো না। এখান থেকে মাইনাস করবে যে নতুন অনাদায়ী পাওনা কত? 30,000। এরপরে গুণ কয় পার্সেন্ট? 5%। বুঝতে পারলাম? তাই নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি 5% কার উপরে ধরবো? দেনাদারের উপর। বাট দেনাদার থেকে নতুন অনাদায়ী পাওনা আগে বাদ দিয়ে দিব। তাই দেনাদার থেকে নতুন অনাদায়ী পাওনা মাইনাস করে এরপরে 5% ধরতে হবে। তুমি কি বুঝেছো? ওকে, কত হয় স্যার? 11,000। ও সরি, এটা তো ভিতরে বসবে। 11,000 টাকা টোটাল। কত হয়? 41,000 টাকা টোটাল। ওকে, এরপরে কি বললো দেখো, আর কি আসবে? অবচয় আসবে, রাইট? কি আসবে স্যার? আচ্ছা, অবচয় আসবে। আসবাবপত্র, আসবাবপত্রের উপরে অবচয়।
আর কার উপরে অবচয় হবে? যন্ত্রপাতি, যন্ত্রপাতি আর দালান কোঠা। তাহলে এই তিনটা অবচয় ধরতে হবে। এখন দেখো আমরা যদি আসবাবপত্রের কথা বলি, আসবাবপত্রের উপর কয় পার্সেন্ট? 10%, রাইট? আচ্ছা, আসবাবপত্র দেখো বছরের শুরু থেকে শেষ পর্যন্ত কত? 60,000। তার মানে এই যে আসবাবপত্র 60,000, এটা আমরা পুরো এক বছর ইউজ করেছি না? তাহলে এটার জন্য আমরা পুরো এক বছরের অবচয় ধরবো। কত? 10%। সেই অনুযায়ী কত হয়? 6,000 হয়। ওকে, আচ্ছা, ওকে ফাইন। এবার আমরা অবচয় ধরবো কার উপর? যন্ত্রপাতির উপর। যন্ত্রপাতির উপর কয় পার্সেন্ট? 5%। তো আমরা একটু যন্ত্রপাতির দিকে তাকাই। দেখো যন্ত্রপাতি বছরের শুরুতে কত ছিল? 1,20,000। শেষে কত? 1,60,000। এখন দুই রকম হয়ে গেল না? আচ্ছা, যখন দুই রকম হয়ে যাবে তখন আমরা যেটা করব, শুরুতে যেটা ছিল তার উপরে পুরো এক বছরের ধরবো। তাহলে 1,20,000, এটার উপরে আমরা 5% ধরলাম পুরো বছরের, প্লাস এখন দেখো বছর শেষে 1,60,000 হইল কেন? আমরা 40,000 নতুন করে কিনেছি। কবে কিনেছি? 1 এপ্রিল। কবে? 1 এপ্রিল। তাহলে ওই যে এডিশনাল 40,000 বা অতিরিক্ত 40,000 যন্ত্রপাতি, এটার উপরে আমরা 5% হারে কয় মাসের ধরবো? 9 মাসের। কয় মাসের? 9 মাসের। বুঝতে পারলা? তাহলে যন্ত্রপাতি কত? 1,60,000। এখন 1,60,000 তো বছরের শুরু থেকে ছিল না, এই কারণে আমরা 1,60,000-এর উপরে পুরো এক বছর অবচয় ধরবো না। বছরের শুরু থেকে ছিল 1,20,000, তাই 1,20,000-এর উপরে পুরো এক বছরের ধরবো। আর এডিশনাল যে 40,000, ওইটা ছিল কবে থেকে? 1 এপ্রিল থেকে। সো আমরা ওই এডিশনাল 40,000-এর উপর কয় মাসের ধরবো? 9 মাসের ধরবো। তাহলে কত হয় এখন বলো তো? সব একসাথে করলে কত হয়? 7,500। ওকে, আচ্ছা, এরপরেরটা কি বলো? দালান কোঠা। আচ্ছা, দালান কোঠা বছরের শুরুতে কত? 2 লাখ, শেষে 3 লাখ। তো 3 লাখ এটা কিন্তু বছরের শেষে, শুরুতে কত ছিল? তাহলে এখন বলো 3 লাখ কি বছরের শুরু থেকে ছিল? না। তাহলে আমরা 3 লাখের উপর পুরো এক বছরে ধরতে পারবো না? পারবো না। তাহলে দেখো আমরা কি করব, তাহলে এই যে দালান কোঠার অবচয় যখন ধরবো 2 লাখ, যেটা বছরের শুরুতে ছিল, এটার উপর পুরো বছরের ধরবো, পুরো এক বছরের। ওকে, আর এডিশনাল কত? 1 লাখ। সমাপনীতে 3 লাখ, তার মানে প্রারম্ভিকে 2 লাখ ছিল, সমাপনীতে গিয়ে 3 লাখ হয়েছে। তা বাড়ছে কত? এই 1 লাখ কবে বাড়ছে আমরা কি জানি? যন্ত্রপাতি শুরুতে 1,20,000 ছিল, শেষে কত? 1,60,000। বাড়ছে কত? কবে বাড়ছে জানি? হ্যাঁ জানি। কবে? 1 এপ্রিলে। কিন্তু দালান কোঠার ক্ষেত্রে বছরের শুরুতে ছিল 2 লাখ, শেষে কত? 3 লাখ। বাড়ছে কত? শেষে 1 লাখ। সমাপনীতে 1 লাখ বেড়ে গেছে। কবে বাড়ছে জানি? না জানলে 6 মাসের সুদ ধরতে হবে। কয় মাসের? 6 মাস। তাহলে 2 লাখের উপর পুরো এক বছর, আর এডিশনাল 1 লাখ, এটার উপরে আমরা ধরবো কয় মাসের? 6 মাস। কত হয়? 12,500। ওকে স্যার, এখন যদি আমরা তিনোটাকে যোগ করে দিই তাহলে কত হবে? 26,000। যোগ করে দেখো। ওকে, আচ্ছা, এখন বলো আচ্ছা, ব্যয়ের দিকে বসানোর মতো আর কেউ কি আছে? আর কেউ নাই? ওকে ফাইন। এবার তাহলে আমরা কোন দিকটা বসাবো? আয়ের দিক। ওকে, আচ্ছা চলো এবার আমরা আয়ের দিক বসাই। তো আয়ের দিক আমরা স্টার্ট করব কাকে দিয়ে? সমাপনী মূলধনকে দিয়ে। ওকে, সমাপনী মূলধন। আচ্ছা স্যার, সমাপনী মূলধন 14,35,000। ওকে, আমরা সমাপনী মূলধন পাচ্ছি কত? ওই যে ক থেকে আমরা পেয়েছি। ওকে, এবার আমরা এখানে কি বসাবো? উত্তোলন। কি বসাবো স্যার? আচ্ছা, উত্তোলন কয় রকম আছে? 2 রকম। নগদ উত্তোলন আছে কত? 50,000। ওকে, আর কি আছে? পণ্য উত্তোলন আছে কত? 10,000। পণ্য উত্তোলন আছে 10,000। টোটাল কত? 60,000। ওকে, তাহলে আয়ের দিকে আমরা আগে দেখি যে এটার ভিতরে, আচ্ছা যাই হোক, আমরা এগুলো আগে বসায় নিলাম, সমাপনী মূলধন আর উত্তোলন বসালাম। এবার আমরা কি বসাবো বলো? উত্তোলনের সুদ বসাবো।
হ্যাঁ, তাহলে উত্তোলন যেহেতু দুই রকম, আমরা কি দুইটার উপরেই সুদ ধরবো? না, জাস্ট নগদের উপর। তাও কয় মাসের? 6 মাস। তাহলে 50,000-এর 5%, এটা 1 বছরের, এটাকে 6 দিয়ে গুণ, 12 দিয়ে ভাগ, তাহলে কত হয়? 1250 টাকা। তাহলে উত্তোলনের সুদ কত? 1250। আমরা 50,000-এর উপর 5% হারে 6 মাসের সুদ ধরলাম। ওকে, কেন? কারণ উত্তোলনটা মোট আকারে দিয়ে আছে। ওকে স্যার? আচ্ছা, এর বাইরে এবার দেখো তো আয়ের দিকে আর কে কে যাবে। আমরা তো লিখে রাখছি আয়ে যারা আসবে তাদেরকে আমরা লিখে রাখছি না? আচ্ছা, আমরা একটু দেখি এটার ভিতরে আছে কিনা কেউ। ছকের মধ্যে কেউ আছে আয়ে যাওয়ার মতো? না, ছকে নেই। আচ্ছা, এখানে আয়ে যে নগদ উত্তোলন এটা তো আসছেই, পণ্য উত্তোলন এটাও আসছে। এইখানে কে আসবে? অগ্রিম প্রদত্ত বিমা, এটা আয়ের দিকে আসবে। তাহলে আমরা এখানে লিখি অগ্রিম বিমা। অগ্রিম বিমা একটা অগ্রিম ব্যয়, আর অগ্রিম ব্যয় আয়ের সাইডে আসে, তাই না? কত স্যার? 5,000। আয়ের দিকে আসার মতো আর কেউ আছে? আছে, আছে। এই যে এখানে আয়ের দিকে আসার মতো কি আছে? উত্তোলনের সুদ। আমরা তো উত্তোলনের সুদ বসিয়ে ফেলছি, তাই না? তাহলে এই যে নগদ উত্তোলন, এটা আয়ের দিকে আসার কথা, চলে আসছে। পণ্য উত্তোলন আয়ের দিকে আসার কথা, চলে আসছে, তাই না? অগ্রিম ব্যয় আয়ের দিকে আসার কথা, চলে আসছে। তারপর এটা উত্তোলনের সুদ আয়ের দিকে আসার কথা, চলে আসছে। তা এখন দেখো তো কেউ কি মিসিং আছে? তুমি চাইলে রিচেক করতে পারো। দেখো ব্যয়ের দিকে যারা যারা আসার কথা, দেখো এই যে ব্যয়ের দিকে বন্ধকি ঋণের সুদ আসার কথা আসছে, ঋণের সুদ আসার কথা আসছে, ডিবেঞ্চারের সুদ আসার কথা আসছে, অতিরিক্ত মূলধন আসার কথা আসছে, এই যে যন্ত্রপাতি ক্রয় বাবদ অতিরিক্ত মূলধন আসছে, প্ল্যান্ট স্থাপন বাবদ অতিরিক্ত মূলধন আসছে, আর যে নগদ অতিরিক্ত মূলধন আসছে। আচ্ছা, অগ্রিম আয় বাবদ 2,000 আসছে, আসছে। মূলধনের সুদ বাবদ আসছে, আসছে। ওই যে দেনাদারের আদায়যোগ্য নয়, মানে অনাদায়ী পাওনা আসছে, অনাদায়ী পাওনা সঞ্চিতি আসছে, আসবাবপত্রের অবচয় আসছে, যন্ত্রপাতির অবচয় আসছে, দালান কোঠার অবচয় আসছে। সবাইকে আমরা আনছি। তাহলে তুমি কিন্তু চাইলে রিচেক করে নিতে পারো, যেন ভুল না হয়। আচ্ছা, এবার তোমরাই বলো তো স্যার, আয়ের, এটা তো আয়ের দিক, আর এটা কি? ব্যয়ের দিক। এখন তোমরা যদি তাকাও, বলো তো তোমার কি আয়ের দিক আর ব্যয়ের দিক, দুইটা দিকের মধ্যে কাকে বড় মনে হচ্ছে? আয়ের দিক। কাকে বড় মনে হচ্ছে? আয়ের দিক। তাহলে আমরা কি করব এখন? যে দিকটা বড় মনে হচ্ছে ওই দিকের নিচে দাগ দিব এবং যোগফলটা দুই সাইডেই বসাবো। ওকে, তাহলে আয়ের দিকে আমরা যোগফল যদি নির্ণয় করি, 15,01,250। সেম টাকাটাই আমরা ব্যয়ের দিকে বসাবো, 15,01,250। ওকে স্যার? এবং আমরা এই টাকাটাকে ক্লোজ করে দেব। তাহলে আয়ের দিকের যোগফল আমরা আয়ের দিকেও বসালাম, ব্যয়ের দিকেও বসালাম। এবার আমরা কি করব? এই যোগফল থেকে ব্যয়ের দিকটার মাইনাস করে দেব। ছোট দিক যেহেতু ব্যয়ের দিক, সো আমরা মোট আয় থেকে ব্যয়গুলো মাইনাস করে দিব। আচ্ছা, তাহলে আমরা মোট আয় থেকে যদি সবগুলো ব্যয় মাইনাস করি তাহলে কত হয়? 9,78,600 হয়। এই যে 9,78,600, এটা কিভাবে পেলাম? এই 15,01,250 থেকে আমি মাইনাস করলাম 3,50,000, মাইনাস করলাম 4,50,000, মাইনাস করলাম 24,250, মাইনাস করলাম 13,500, মাইনাস করলাম 1,500, 14,400, 2,000, 41,000, 26,000। এই সবগুলো মাইনাস করার পর আমরা কত পেলাম? 9,78,600। এটার নাম হলো নেট মুনাফা। এটার নাম কি স্যার? নেট মুনাফা। তাহলে নেট মুনাফা কত টাকা? 9,78,600 টাকা। ওকে স্যার? আচ্ছা, সবাই তুলে ফেলো। তো চলো আমরা এখন গ করে ফেলি। গ কি বললো? উক্ত তারিখে কারবারের বৈষয়িক বিবরণী প্রস্তুত কর। আমরা এখন বৈষয়িক বিবরণী বা বৈষয়িক বিবৃতি প্রস্তুত করব। ওকে, তো চলো করে ফেলি। জনাব রফিক এর বৈষয়িক বিবরণী। আচ্ছা, বৈষয়িক বিবরণী আর বৈষয়িক বিবৃতি একই কথা। 31 ডিসেম্বর 2018 ইং, তাই না?
আচ্ছা, বৈষয়িক বিবৃতির বা বৈষয়িক বিবরণের কয়টা দিক থাকে? দুইটা দিক থাকে, রাইট? একটা দিককে আমরা কি বলি? দায় ও মূলধন। দায় ও মূলধন সমূহ, ওকে? দায় ও মূলধন। আরেকটা দিকের নাম কি? সম্পদ। টাকা, ওকে? দুটোটার দিকে এট এ টাইম করবা? নো, একটা একটা করে। তাহলে আগে আমরা দায় ও মূলধনের দিকটা কভার করি, ওকে? তো দায়ের দিকে কারা আসবে এখানে তো লেখাই আছে, তাই না? সো ওইগুলোকে ধরে বসাই দিলেই হবে। অবশ্যই অবশ্যই বৈষয়িক বিবৃতি করার সময় কোন টাকাটা ইউজ করতে হবে? সমাপনী টাকাটা ইউজ করতে হবে, ওকে? তো চলো আগে আমরা দায়গুলো বসাই। আচ্ছা, দায়গুলো বসানোর সময় ওই যে চলতি দায়গুলো আগে, দীর্ঘমেয়াদী দায়গুলো পরে, মূলধনকে সবার শেষে, এভাবে আমরা বসাবো, ওকে? আচ্ছা, তাহলে এখানে দেখো দায় কয়টা আছে? এই যে বন্ধকের ঋণ আছে, ঋণের সুদ আছে, তাই না? একটা প্রদেয় বিল আছে, ঋণের বকেয়া সুদ, পাওনাদার আছে, ডিবেঞ্চার আছে, ডিবেঞ্চারের বকেয়া সুদ, অনেকগুলোই আছে, তাই না দায়? আচ্ছা, ওইভাবে সাজাইতে গেলে তো আবার ভুল হওয়ার পসিবিলিটিও আছে। আচ্ছা, তাহলে যেভাবে আছে আমরা ওইভাবে বসিয়ে দিই, হ্যাঁ? ওকে, ফাইন। তাহলে আমরা লিখি 9% বন্ধকি ঋণ। 9% বন্ধকি ঋণ কয় টাকা বলো তো? 3 লাখ, ওকে? আর এখানে আমরা কি লিখবো? 9% বন্ধকি ঋণের সুদ। 9% বন্ধকি ঋণের সুদ কত বলো তো? 13,500। এটা আমরা ওই যে আয় বিবরণীতে যা বসিয়েছি ওইখান থেকে তোমরা আমাকে বলে দিও, হ্যাঁ? তাহলে হবে। স্যার, অনেকে এই দুটো যোগ করে বসায়, তুমি চাইলে এভাবেও বসাতে পারো, হ্যাঁ? যোগ করে বসানো যায়, এইভাবে বসানো যায়, বাট আমার মতে যোগ না করে বসানোই ভালো, কারণ এটা দীর্ঘমেয়াদী দায়, এটা চলতি দায়, ওকে? এর জন্য যোগ না করাই বেটার। ওকে, ফাইন। এরপরে আসো আমরা একটু দেখি। আমরা এখানে দুইটা দায় পেলাম, বসিয়েছে। এরপর কি? প্রদেয় বিল। প্রদেয় বিল, প্রদেয় বিল কত? 15,000। সমাপনীটা বসাতে হবে, ওকে? আচ্ছা, প্রদেয় বিল বসালাম। এরপরে কি? 10% ঋণ। 10% ঋণ কয় টাকা? দেখো 10% ঋণ সমাপনীতে আছে না, তাহলে কি এটা বসবে? 10% ঋণ বসবে? বসবে না, দায়ে যাবে না, কারণ আমরা প্রারম্ভিকটা বসাবো না, এখানে বসাবো কোনটা? সমাপনীতে নাই, সো বসবে না। বাট ঋণের 10% ঋণের সুদটা এখানে বসবে, বিকজ এটা কি সুদ? বকেয়া সুদ, রাইট? তুমি চাইলে বকেয়া লিখতে পারো, অথবা ডিরেক্ট এমনি লিখলে হবে। 10% ঋণের বকেয়া সুদ বা সুদ কয় টাকা জানো স্যার? 1500 টাকা। আচ্ছা, এরপরে কি বসবে? পাওনাদার। বিবিধ পাওনাদার। বিবিধ পাওনাদার কয় টাকা স্যার? আচ্ছা, বিবিধ পাওনাদার দেখো সমাপনীতে আছে নাই, তাহলে এটা বসবে না, যদিও এটা দায়ে যাওয়ার কথা, আবার যাবে না, ওকে? এরপরে ডিবেঞ্চার সমাপনীতে আছে না নাই? আছে, তাহলে বসবে। 8% ডিবেঞ্চার। আচ্ছা, 8% ডিবেঞ্চার কত? 1,80,000। আর আমরা এখানে কি লিখবো? ডিবেঞ্চারের সুদ। ডিবেঞ্চারের সুদ বা ডিবেঞ্চারের বকেয়া সুদ, যেটা খুশি লেখো। কয় টাকা যেন? 14,400। ওকে স্যার, দেখো তো এখানে আর কেউ আছে কিনা আসার মতো? এই ছকের মধ্যে আর কেউ আছে? না, আসার মতো নাই। এবার ছকের বাইরে আমরা দেখি দায় কয়টা আছে। এদিকে নাই, এখানে একটা আছে। সেটা কি স্যার? অগ্রিম প্রাপ্ত ভাড়া। আচ্ছা, আমরা এখানে লিখি অগ্রিম প্রাপ্ত ভাড়া। স্যার, অগ্রিম প্রাপ্ত ভাড়া কয় টাকা? 2,000 টাকা। অগ্রিম প্রাপ্ত ভাড়া 2,000 টাকা। আর আসার মতো কিছু আছে দায়ে? না। তাহলে আমরা এখন কি লিখব? প্রারম্ভিক মূলধন। প্রারম্ভিক মূলধন। আচ্ছা, প্রারম্ভিক মূলধন। আচ্ছা, আমি এটা প্রারম্ভিক মূলধন এখানে ডিরেক্ট বসানো যাবে না, হ্যাঁ? ইনার কলামে টাকাটা বসাইতে হবে। প্রারম্ভিক মূলধন কত যেন? 3,50,000। ওকে, যোগ হবে কি বলো? অতিরিক্ত মূলধন। আচ্ছা, এই যে অতিরিক্ত মূলধন, এত কাহিনী করার দরকার নেই।
লাভ লোকসান হিসাবে আমরা যে কত বসিয়েছিলাম? 4,50,000 বসিয়ে দিই, 4,50,000। আচ্ছা, যোগ করলে কত হয়? 8 লাখ। কত হয় স্যার? 8 লাখ। যোগ হবে কি? মূলধনের সুদ। মূলধনের সুদ সংক্ষেপে লিখলাম জায়গার অভাবে। আচ্ছা, মূলধনের সুদ কত? 24,250। তাহলে কত হয়? 8,24,250। আচ্ছা, মূলধনের সুদ যোগ হয়েছে, এবার মাইনাস হবে কি? উত্তোলন। স্যার উত্তোলন কয় টাকা যেন? মোট উত্তোলন কত ছিল? 60,000 ছিল না? আচ্ছা, তাহলে উত্তোলন হবে 60,000 মাইনাস নাকি? তাহলে 60,000 টাকা যদি আমরা মাইনাস করি, 8,24,250, 8,24,250 মাইনাস 60,000, 7,64,250। ওকে, এখন আমরা মাইনাস করব কাকে? উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ কত বলো তো? হ্যাঁ, যা লিখছো তাই, 1,250। যদি মাইনাস করো, মাইনাস 1,250, তা 7,64,250 থেকে 1,250 মাইনাস কত হয়? 7,63,000, রাইট? এটার সাথে যোগ হবে নেট মুনাফা। যোগ হবে কি স্যার? নেট মুনাফা কত? আচ্ছা, আমরা ওই যে লাভ লোকসান হিসাবে যোগ বিয়োগে ভুল করছিলাম, হ্যাঁ, যোগ বিয়োগে ভুল হওয়ার কারণে নেট মুনাফাটা 7 লাখ কত যেন হয়েছে, বাট ওইটা হবে না। হ্যাঁ, একুরেট যদি তোমরা ক্যালকুলেট করো, সঠিক যেটা সেটা কত? 5,78,600। ওকে, আমাদের নেট লাভ, প্রকৃত নেট লাভ কত? 5,78,600। আমাদের কিন্তু লাভ লোকসান ভুল হয় নাই, মানে আমরা আয়ের যোগফল থেকে ব্যয়ের যোগফলটা মাইনাস করলে, বা আয়ের যোগফল থেকে ব্যয় মাইনাস করলে কত হয়? 5,78,600। এটাই একুরেট রেজাল্ট। হ্যাঁ, কিন্তু আমরা ওইখানে একটা ভুল মান বসিয়েছিলাম। আচ্ছা, যোগ 5,78,600, তাহলে 7,63,000 সাথে 5,78,600 আমরা যোগ করে দিলাম। তাহলে কত হয় স্যার বলো তো? 13,41,600। ওকে, 13,41,600। এখন আমরা সবগুলোকে যোগ করবো। 13,41,600 এটার সাথে যোগ করব কত? 2,000, যোগ করব 14,400, যোগ করব 1,80,000। ওকে, যোগ করব 1,500, যোগ করব 15,000, যোগ করব 13,500। ওকে, যোগ করব 3 লাখ, ইকুয়াল 18,68,000। কত স্যার? 18,68,000। এটা হলো ক্লোজ। এটা কি মোট দায় ও মূলধন? মোট দায় ও মূলধন। তাহলে আমরা মোট দায় ও মূলধন পেলাম 18,68,000। ওকে, মূলধনের সাথে দায়গুলোকে যোগ করে দিই। ঠিক আছে, এটা যোগফলটা ঠিক আছে? ওকে, ফাইন। চাইলে তোমরা ক্রস চেক করে নিতে পারো। আচ্ছা, এবার আমরা সম্পদের দিকটা কভার করব। ওকে, তো সম্পদের দিকে কারা কারা আসবে? যাদের পাশে আমরা স লিখে রাখছি তারাই সম্পদে আসবে, তাই না? ওকে, ফাইন। ফার্স্টে কি? হাতে নগদ। আচ্ছা, হাতে নগদ। হাতে নগদ। আচ্ছা বলো, হাতে নগদ কত? 1,40,000। এরপরে কি? ব্যাংক উদ্বৃত্ত। দেখো, ব্যাংক উদ্বৃত্ত নাই, আসবে না। মজুদ পণ্য আসবে। ওকে, মজুদ পণ্য কয় টাকা? 1,20,000। এরপরে কি আসবে বলো? দেনাদার। আচ্ছা, দেনাদার আমরা যেহেতু স্টার আছে, ইনার কলামে টাকাটা বসাবো না? 2,50,000। এখানে মাইনাস অনাদায়ী পাওনা। অনাদায়ী পাওনা কয় টাকা? এই যে অনাদায়ী পাওনা কত ছিল? 30,000। 3,000 না, 30,000। ওকে, তাহলে 2,10,000। এইখান থেকে মাইনাস হবে কি? অনাদায়ী পাওনা সঞ্চিতি। অনাদায়ী পাওনা সঞ্চিতি কয় টাকা ছিল? সরি স্যার, 11,000 টাকা ছিল। ওকে, তো 11,000 যদি আমরা বাদ দিই তাহলে হয় কত?
1,99,000, তাই না বলো? 2 লাখ থেকে 10,000 গেলে থাকে 2 লাখ, আর 1,000 গেলে 1,99,000। আচ্ছা, আমরা দেনাদার পেয়ে গেলাম। দেনাদারের পরে কে আসবে? যন্ত্রপাতি। ওকে, যন্ত্রপাতি কয় টাকা বলো তো? 1,60,000। এখান থেকে মাইনাস হবে কি? অবচয়। অবচয় কত ছিল যন্ত্রপাতির অবচয়? সরি, 4,500। আচ্ছা, একটু ভালো স্পষ্ট করে বলো। 7,500 মাইনাস, তাহলে 1,60,000 থেকে 7,500 মাইনাস করে দাও। মাইনাস 7,500 ইকুয়াল, হ্যাঁ, 1,52,500। যন্ত্রপাতি গেল। যন্ত্রপাতির পরে দালান কোঠা। আচ্ছা, যন্ত্রপাতির পর আসবাবপত্র। আমরা সিরিয়াল মেনটেন করি, হ্যাঁ, আর নাহলে মিসিং হয়ে যেতে পারে। আচ্ছা, আসবাবপত্র কত স্যার? 1,60,000, সরি, শুধু 60,000। আসবাবপত্র হলো 60,000। এখান থেকে মাইনাস হবে অবচয় কত? 6,000, তাই না? তাহলে এখানে কত হয়? 54,000। ওকে ওকে, এবার আমরা আনবো কাকে? যন্ত্রপাতিকে। ও সরি, যন্ত্রপাতি তো আসছে। এই আমাকে ভুলভাল বলো না, দালান কোঠা আসবে। আচ্ছা, দালান কোঠা কত? এই যে এখানে দালান কোঠা 3 লাখ। ওকে, 3 লাখ থেকে আমরা মাইনাস করব কি? অবচয় কত ছিল? 12,500। আচ্ছা, তাহলে 3 লাখ থেকে 12,500, 2,87,500। ওকে স্যার। আচ্ছা, দালান কোঠা গেল। এরপরে সম্পদে কে আসবে? ইজারা সম্পদ। ইজারা সম্পত্তি আসবে, রাইট? আচ্ছা, ইজারা সম্পত্তি কত? 5 লাখ। ওকে স্যার। এরপরে কি আসবে? প্ল্যান্ট। প্ল্যান্ট কত? 4 লাখ। প্ল্যান্ট আসবে 4 লাখ। ওকে, এখন বলতো এখানে এমন আর কেউ আছে যেটা বাদ পড়ে গেছে? বাদ পড়ে নাই না, সবাই আসছে দেখো। আচ্ছা, ঠিক আছে, তো সবাইকে আনলাম। এবার আমরা এখানে একটু সার্চ করি যে সম্পদে আসার মতো আর কে কে আছে এখানে। আচ্ছা, এখানে নাই, 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 এখানে আছে অগ্রিম বিমা সালামে, তাই না? আচ্ছা, আমরা এখানে লিখি অগ্রিম বিমা। ওকে, অগ্রিম বিমা কত স্যার? 5,000। দেখছি এভাবে মার্ক করে নিলে ম্যাথ ভুল হওয়ার কোনো পসিবিলিটি আর থাকে না। ওকে, এখানে নাই, এখানে নাই, এখানে নাই, আর নাই। স্যার, তো আমাদের সম্পদের সব বসানো হয়ে গেল। এইবার আমরা কি করব? সবগুলোকে যোগ করব। ওকে, আর অবশ্যই অবশ্যই যোগফলটা কি হবে? মোট সম্পদের যোগফলটা মোট দায়ের সাথে মিলে যাবে। ওকে, সো লেটস ট্রাই। চলো দেখি যোগ করে। তো আমাদের হাতে নগদ কত? 1,40,000 প্লাস মজুদ পণ্য কত? 1,20,000। দেনাদার কত? 2,09,000 প্লাস যন্ত্রপাতি 1,52,500 যোগ আসবাবপত্র 54,000 যোগ দালান কোঠা 2,87,500 যোগ ইজারা সম্পত্তি 5 লাখ যোগ প্ল্যান্ট 4 লাখ যোগ অগ্রিম বিমাগত 5,000 ইকুয়াল, তাহলে কত হচ্ছে আমাদের মোট সম্পদের সমষ্টি বা যোগফল? 18,68,000 টাকা হচ্ছে। ওকে, তো আমরা মোট সম্পদের সমষ্টি লিখে ফেললাম কত? 18,68,000 টাকা। তো আমাদের মোট সম্পদের যোগফল এবং মোট দায় ও মূলধনের যোগফল মিলে গেছে, রাইট? তার মানে আমাদের অঙ্ক হয়ে গেছে। তো এত বড় একটা ম্যাথ আমরা মিলিয়ে ফেলছি। ওকে, সো যদিও এটা দেখতে খুবই কঠিন ছিল, বাট আমরা যদি এই ওয়ার্কিংসগুলো ফলো করি তাহলে কিন্তু এক চান্সে আমাদের ম্যাথটা মিলে যাবে, না মিলার কোনো কজই থাকবে না। ওকে, তো ঠিক আছে স্যার, আজকের ক্লাস এই পর্যন্তই।